সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চলমান ঘটনাবলী নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে চারজন অতিথি স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চেয়ারম্যান ইআরআই। এরপর রয়েছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আমার বাদিকে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। এরপর রয়েছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আলোচনা শুরু করতে চাই অধ্যাপক এম শাহিদুজ্জামান আপনাকে দিয়ে। ভারত থেকে আসা ঢল আর ভারী বর্ষণে এবং বাঁধ ভাঙার ঘটনা রয়েছে, দুর্ভোগে বিপুল সংখ্যক মানুষ, নানা ধরনের বিশ্লেষণ হচ্ছে, নানা ধরনের বক্তব্য আসছে এবং ভারতীয় গণমাধ্যমে বিষয়টি যেভাবে আসছে, স্বাভাবিকভাবেই বাংলাদেশের পক্ষ থেকে তখন কিন্তু বিষয়টি অন্যভাবে, অন্য চোখে দেখা হয়। যখন আমরা নিজেরা বিপদের মধ্যে আছি, অন্যকে উপহাস করে, তখন বিষয়টি আসলে কীভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, এটা ভারতের একটা পুরনো পন্থা। আমি বলবো এটা সর্ট অফ ওয়াটার টেররিজম বলা যায়, যে পানিকে ব্যবহার করা একটা দেশকে রীতিমতো বিপদে ফেলতে। আমাদের হয়তো মনে পড়ে যে অতীতেও কিন্তু তিস্তার পানি এভাবে ছেড়ে দিত উইদাউট এনি ওয়ার্নিং, এবং সেটা বোধহয় ওই আওয়ামী লীগের গভর্নমেন্ট আসার আগে এরকম ঘটনা ঘটতো। তারপরে দে বিকেম মোর কনসিয়াস, যোগাযোগ করতো। আজকে একটা দেখলাম যে অনেক ছাত্ররা মিলে ইন্ডিয়ান হাইকমিশনের সামনে তারা দাঁড়িয়েছিল, এবং শেষ পর্যন্ত ইন্ডিয়ান হাইকমিশন থেকে অ্যালাউ করলো ওদেরকে ভিতরে একটা ডেলিগেশন যেতে, এবং কি আউটকাম হয়েছে সেটা অবশ্য আর পরে দেখায়নি। তবে যা শোনা গিয়েছে, ইন্ডিয়ান হাইকমিশন কিন্তু বেশ ভালোই প্রিপারেশন নিয়েছে নিজেদেরকে ডিফেন্ড করতে। তাদের আর্গুমেন্ট হচ্ছে যে এটা সাইমালটেনিয়াসলি একই জায়গায় ওই বাংলাদেশ অংশ আর ত্রিপুরার এই অংশ মানে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছিল। আর যে ইয়েটার কথা বলা হচ্ছে, ওই যে ড্যাম খুলে দেওয়া হয়েছে, ওইটা বললো যে ধাক্কায় পানির চাপে নাকি খুলে গিয়েছে, এবং তারপর ওইটা নাকি কোনো এগ্রিকালচার পারপাসের ড্যাম না, এটা মূলত ওই ইয়ের জন্য, ইলেকট্রিফিকেশনের জন্য, হাইড্রোর জন্য ড্যাম। যাই হোক, এগুলো অনেক রকমের আর্গুমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু মোট ওরা বলছে যে তারা নাকি আগে ওয়ার্নিংও দিয়েছে, বাংলাদেশকে জানিয়েছে। এখন কথা হচ্ছে যে বিষয়টা তো এত আকস্মিকতার মাত্রাটাই সবাইকে ইয়ে করে দিয়েছে। পানি যদি বের হয়ে যায়, একটা মিনিমাম যদি ওদের কথা বিশ্বাসও করে নেই, একটা ইয়ে হতে পারতো যে ওদের কাছে টেকনোলজিটা ছিল যে আরো গ্র্যাজুয়ালি যাতে পানিটা ফ্লো করে। একেবারে এইভাবে যে স্রোতের মতো, সাগরের মতো আসবে ভাবা যায়নি। এখন কথা হচ্ছে যে এই ভারতের এই আচরণ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি, অ্যান্টিসিপেট করতে পারি, আগামী দিনগুলো তো ঘটে যাবে। আপনি যদি দেখেন এই যে ইয়েতে তারা কিভাবে হঠাৎ করে বর্ডারে এখন বিডিআর, আমাদের এই যে বিজিবি আর ইয়ের মধ্যে বেশ কয়েকটা একটার পর একটা কনফ্রন্টেশনের ঘটনা ঘটে যাচ্ছে। ওরা এখন আমাদের পক্ষ থেকে গত 3-4 দিনে, আমি বলবো একজন নিরাপত্তার বিশ্লেষক হিসাবে, যে আমাদের বিহেভিয়ারটা কিন্তু পজিটিভ ইন দ্য সেন্স, এই অর্থে যদি বলি যে আমরা গুলি চালাতে পারছি, যেটা অকল্পনীয় ছিল, এটা একটা মোরাল বুস্টার হিসাবে বলা যায়, এবং লেজিটিমেটলি গুলি চালানো হয়েছে, এবং এটা ভারতীয় বিএসএফকে একটু ডিফেন্সিভ পজিশনে নিয়েছে। আগামী দিনগুলোতে ওদের রেসপন্স কেমন হবে বলা কঠিন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে একটা জিনিস বোঝা যায় যে আমাদের চিফ অ্যাডভাইজার কিন্তু খুব অ্যামিকেবল একটা অ্যাপ্রোচ নিচ্ছে। আজকেও তিনি ভারতীয় হাই কমিশনের সাথে আলাপ করলেন, এবং টেলিভিশনের পর্দায় যেভাবে দেখলাম বডি ল্যাঙ্গুয়েজ থেকে, যে হি ওয়াজ ভেরি ফোর্থকামিং। খুবই, অবশ্যই এটা সত্যি যে 3 তারিখে উনি ওই বিমস্টেকের সম্মেলনে যাচ্ছে, মোদির সাথে দেখা হবে। সো এখন ইন্ডিয়ান হাই কমিশনার ব্রিফ করবে ফরেন অফিসকে, এবং মোদি উইল প্রিপেয়ার হিজ ব্রিফ। তারপর এখন কথা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে যতদূর মনে হয় যে ফরেন অফিস কিন্তু এনকারেজ করছে যে ভারতের সাথে যতদূর সম্ভব একটা নেগোশিয়েটিং পজিশন মেইনটেইন। এই জায়গায় আসবো আমরা। বিরতির আগে আমরা আরেকটু কথা বলতে চাই। আবু আলম শহীদ খান, বন্যার প্রেক্ষিতে আলোচনা হচ্ছে, বাংলাদেশ ভারত সম্পর্কের জায়গা থেকে ভারতের আচরণের বিষয়ে আপনার কাছে জানতে চাই। প্রথমত হলো যে ভারত আমাদের এক প্রতিবেশী এবং অনেক বড় একটা দেশ, বড় প্রতিবেশী। সুতরাং ভারতের সাথে আমরা যা করতে চাই সেটা হলো আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তাদের সাথে কীভাবে নেগোশিয়েট করে আমরা আমাদের যে
সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করব এবং ভারতের সাথে আমাদের সুসম্পর্ক অবশ্যই রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। পানি নিয়ে অনেক কথা বলা যেতে পারে। আপনি শুধুমাত্র ফেনীর ছবি দেখলে তো আর বোঝা যাবে না। আপনি আগরতলার ছবি দেখেন, আগরতলা শহরটা কিন্তু এক মাথা পানির নিচে এবং ওখানে অলরেডি 100 জনের বেশি মারা গেছে। তো তখন আপনি দুটা একসাথে দেখতে হবে। তারপরে যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণে আমরা অ্যাডভান্স ওয়ার্নিং পেতেই পারতাম। তারা যেটা বলেছে 21 তারিখ পর্যন্ত তারা এটা দিতে পেরেছে, তারপর ড্যাম ভেঙে যাওয়ায় তাদের ইলেকট্রিসিটি চলে যাওয়ায় আর কানেকশন করতে পারেনি। আজকে তো হাইড্রো ইলেকট্রিসিটি ওখান থেকে আসে 40 মেগাওয়াট। মানে সব কথাগুলো একসাথে বলতে হবে, যেহেতু উনি অনেকগুলো কথা বলছে আমি এগুলো যোগ করলাম, তথ্যগুলো আমরা একসাথে দেখি। তো ধরেন প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা একটা বড় চ্যালেঞ্জ, এবং এটা যে অভিন্ন নদী যদি থাকে আর ভাটিতে যদি আমি থাকি তাহলে তো উজান থেকে এরকম পানি আসবে, এবং আমাদের দরকারটা হলো রাইট টাইমে রাইট ওয়ার্নিং। এই রাইট ওয়ার্নিংটা পাওয়া আমাদের দরকার ছিল, অধিকার ছিল, সেটা আমরা পাইনি। এটা আমাদের একটা পয়েন্ট, এটা রেইজ করতে হবে। আমাদের দেশে এখন আমরা আমাদের দেশের কথা বলি, ও আমাকে ওয়ার্নিং দিবে তারপর আমার চোখ কান খুলবে, এটা তো হওয়ার কথা না। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আছে, আমাদের নদী কমিশন আছে, আমাদের অনেক টেকনিক্যাল লোকেরা আছে যারা কাজ করে আবহাওয়া নিয়ে। তারা কি ঘুমাচ্ছিল নাকি? একটা ফ্লুইড সিচুয়েশন চলছে, তাদেরকে পুরো দোষারোপও করতে পারছি না আমি, কেন লোকজন অস্থির, কেন কেউ অফিসে ঢুকে যাচ্ছে, বলতে ছাড়েন চেয়ার, আপনি থাকতে পারবেন না, কেউ ভয়ের চোটে অফিসে যাচ্ছে না। তো যার কারণে আমাদের যে টেকনিক্যাল লোকরা আছে তারাও তো ওয়ার্নিংগুলো ফলো করতে পারে, কারণ পৃথিবীটা কিন্তু এখন হাতের মুঠোয়। এই যে নেটওয়ার্ক করে কিভাবে কত বড় সামাজিক বিপ্লব অথবা ছাত্রগণ অভ্যুত্থান করা যায় এটা তো প্রমাণ হয়েছে। ফোন চালু থাকলেই যথেষ্ট, অন্যখান থেকে ভিপিএন থাকলেই চালিয়ে দেওয়া যাবে। সো আমাদেরও যারা আছেন তারাও তো এগুলো দেখতে পারতেন যে কোথায় বৃষ্টি হচ্ছে, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেখানে বন্যা আসছে কিনা। যদি ওখানে ত্রিপুরায় বন্যা হয়, আসামে বন্যা হয়, তো এই পানি তো বঙ্গোপসাগরে যেতে হবে, সুতরাং এটা নামবেই। তো এই সব বিবেচনা করে আমাদেরকে বিষয়টা করতে হবে। এটা কোনো মানে আমাদের ইমোশনের বিষয় না। আজকে ছাত্ররা ওখানে চলে গেছেন, ভারতীয় এম্বাসির কাছে গেছেন, কেন গেছেন আমি জানি না। তারপর ভারতীয় দূতাবাস নিশ্চয়ই তাদেরকে তথ্য উপাত্ত দিয়েছে, না গেলেও চলতো, কারণ এগুলো হলো যে স্টেট টু স্টেট, পিপল টু পিপল হতে হবে। হঠাৎ করে কিছু ইমোশন ক্রিয়েট করে এমন একটা সিচুয়েশন করা যাবে না। কেন এটা বলছি বারবার, যে আপনি একটা খুব ফ্লুইড একটা স্টেজে আছেন এবং আপনি এখনো অনেক কিছু ঠিক হয়নি। আমাদের দেশের যে সরকারটা গঠিত হয়েছে একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে, সেই সরকার থেকে সময় দেন, তাদেরকে বিবেচনা করতে দেন এবং তাদের হাতে যে রিসোর্স আছে এটা নিয়ে তাদেরকে কাজ করতে দেন। ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন, একই বিষয়ে আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক বিজ্ঞ আলোচক সকলকেই। আমার সুস্পষ্ট মনে আছে যখন সার্ক সম্মেলন হয়েছিল আমাদের বিএনপির সময়ে, তখন এই দুই দেশের মানে সার্ক কান্ট্রিগুলোর আবহাওয়া নিয়ে তখন ওই কমিটির চেয়ারপারসন আমাকে বানানো হয়েছিল, যেহেতু সম্মেলনটা আমাদের দেশে হচ্ছিল। তখন এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, টেকনিক্যাল সাইটগুলো নিয়েও সব দেশে থেকে প্রতিনিধি এসেছিল। সেখানে ওয়ার্নিং সম্পর্কে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছিল যে এনাফ টাইম নিয়ে ওয়ার্নিং দিতেই হবে, এটা কোনো বিকল্প নেই, এবং অল পার্টিজ এগ্রিন অন ইট যে না ওয়ার্নিং দেওয়া হবে। তা আজকের প্রেক্ষাপটে ভারত ওয়ার্নিংটা আমাদেরকে ঠিক মতো দেয়নি। সব ওয়েদার ক্লাইমেট সিচুয়েশনটা তারা এহেড জানে, সকলেই জানে। যেমন আমাদের এরা অফিসিয়ালি তারা তাদের একটু ডিস্টার্ব আছে, কে কার চেয়ারে আছে, এটা কিন্তু উনি বাস্তব কথাটা বলেছেন। আমাদের ওয়েদার ফরকাস্টিং সেন্টারে হয়তো এটা নিয়ে কিছুটা গোলযোগ থাকতে পারে, কিন্তু ভারত তো জানতো কখন থেকে এটা আসছে, কখন আসছে, দে নিউ এভরিথিং। তো তারা বলছে যে হঠাৎ পানির ধাক্কা এসছে, খুলে দিয়েছে। আবার অপরদিকে তারা বলছে, দাবি করছে যে না আমরা বাংলাদেশকে জানিয়েছি। কোনটা বিশ্বাস করব? বাংলাদেশকে যদি জানিয়ে থাকে তাহলে বলবে কেন যে ধাক্কা আসছে? আসলে বিষয়টি হচ্ছে আমাদের দেশের গভর্নমেন্ট তাদের নিয়ন্ত্রণে ছিল, এবং এই 15-16 বছর এই সরকারকে তারা পেলেছে। এটা আদানি হোক আর মোদি হোক আর হাসিনা হোক, এই যে ট্রাইস্টাররা মিলে আমাদের দেশটাকে ধ্বংস করেছে, এটা তো আমরা বিশ্বাস করি। এবং ইতিমধ্যে আমরা দেখেছি ভারত বয়কট আন্দোলন অনেক কিছু হয়েছে, যেহেতু তারা আমাদের ডেমোক্রেসি, স্বাধিকার, সার্বভৌমত্ব, বর্ডার কিলিং, ওই যে
স্যার যেটা বললেন, টেরোরিজমের কথা বললেন, বর্ডার কিলিং অলসো টেরোরিজম, এখন ওয়াটার টেরোরিজম শুরু হয়েছে, আর কত শব্দ যে আমরা আবিষ্কার করবো আমি জানি না, বাট এটা সুন্দরী শব্দ, ওয়াটার টেরোরিজম হচ্ছে, অবশ্যই হচ্ছে। এটা তো শেষ হয়ে যায়নি, আরও করে ফারাক্কা রয়েছে, 156টা নদীর মধ্যে বাদ দিয়েছে, তারা রীতিমতো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, বালুচর বানিয়ে দিয়েছে, তাই না? কিন্তু সেই জায়গা থেকে আমাদের ফিরতে হবে, এবং শেষ অস্ত্র তারা আমাদের দেশ থেকে যিনি পালিয়ে গেলেন তাকে তারা আশ্রয় দিয়ে সেখানে বসে বাংলাদেশে আবার কীভাবে প্রতিবিপ্লব করা যায়, ষড়যন্ত্র করা যায়, সেই ঘটনাগুলো ওখান থেকে বসে ঘটিয়েছেন। ভারত কেন আমাদের শত্রুকে, যারা আমাদের দেশকে এইভাবে গণহত্যা করেছে, তাদেরকে সেখানে আশ্রয় দিতে হতে পারে না। পৃথিবীতে আমরা দেখিনি পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিয়ে তারা আবার এই দেশে অতি বিপ্লব, প্রতিবিপ্লব বা ষড়যন্ত্র করে। এই জায়গাটি ভারত কিন্তু যে তারা আমাদের বন্ধু হিসাবে আমাদের সাথে সঠিক ব্যবহার করছে, আচরণ করছে, এটা আমরা কোনোদিনই দেখতে পাইনি এবং আগামী দিনে দেখতে পাই। তবে আলম সাহেব যেটা বললেন, আমাদের পক্ষ থেকে যে আচরণ হওয়া উচিত, সেই জায়গায় আমরা নিশ্চয়ই আমাদের প্রতিবেশীর সাথে আমরা সেই ধরনের আচরণ করব। সেই জন্য আজকের প্রধান উপদেষ্টা ডেকে কথা বলেছেন যে বিষয়গুলো নিয়ে আমাদের ভবিষ্যতে যেন আর না হয়। ভারতকে এটা বুঝতে হবে যে এইভাবে তারা পানি ছেড়ে দিয়ে মানুষ মারবে। আপনি যদি আজকে ফেনীর অবস্থা দেখেন, দোতলা বিল্ডিংয়ে পানি উঠে। ফেনীর অবস্থা নিয়ে আমরা বিরতির পর আলোচনা করব। তার আগে মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যেতে চাই। এই যে অভিন্ন নদীর পানির হিস্সা নিয়ে দীর্ঘদিন কথা বলা হচ্ছিল, এখন এর ভিতরে রাজনীতির কথাও আছে। এখন এটা নতুন দায়িত্বপ্রাপ্ত সরকার, এখন এই অবস্থায় এখানে কতটা রাজনীতি হচ্ছে এই বন্যাকে জড়িয়ে? এটা তো খুব স্পষ্ট না যে রাজনীতি কতখানি হচ্ছে। একটা জিনিস হয়তো ধরেন যারা দেখেছে তাদেরকে স্ট্রাইকিং মনে হতে পারে যে এই ঘটনায় খুব কুইকলি অন্যরা রিয়্যাক্ট করবার আগে আমাদের একজন অ্যাডভাইজার রিয়্যাক্ট করেছেন এবং এটাই বলেছেন যে সময় মতো আমাদেরকে অ্যালার্ম দেওয়া হলো না, কেন এটা কোনো সৎ প্রতিবেশী সুলভ আচরণ হয়নি। এইখানে একটা বিতর্ক তৈরি হয়েছে যে তারা, মানে তাদের মিডিয়াগুলো বলছে যে তাদেরকে বলা হয়েছিল, তাদের কর্তৃপক্ষ ঠিক মতো কিছু বলেনি, যেটা আলম বললেন যে তাদের ডিসরাপশন হয়েছিল কমিউনিকেশনে, সেই জন্য দেয়নি। যেটাই হোক না কেন, দিতে না পারবার দায়িত্ব ভারতকে নিতে হবে, সেটা একদম যথার্থ। এর মধ্যে রাজনীতি কি আছে যদি বলেন, মানে এই সিদ্ধান্ত কি দিল্লি গভর্নমেন্ট নিয়েছে নাকি আসাম গভর্নমেন্ট নিয়েছে বা ত্রিপুরা গভর্নমেন্ট নিয়েছে, তাতে ওরা, মানে যেমন ফারাক্কা নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল তখন মূল সিদ্ধান্ত নেবার মালি পড়েছে যে ওখানকার রাজ্য সরকার মমতা ব্যানার্জি। এইখানে ত্রিপুরা সরকার নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এটা করেছে, তাদের সিদ্ধান্তের সাথে কেন্দ্র তার একটা যোগ সাজস করে বাংলাদেশকে পানিতে ভাসিয়ে দেবো এরকম করেছে। এতদূর পর্যন্ত মানে যথাযথ উপাত্ত তথ্য না পেয়ে আমি বলতে চাই না। কারণ আমি এখানে আলম আবার যেটা বললেন আমি এটার সাথে একমত আছি যে আমাদের শত বৈরিতা সম্পর্কে ভারতের আমাদের প্রতি দৃষ্টিভঙ্গি যা আছে আমরা সবাই জানি, সেটা সত্ত্বেও আমরা একটা সৎ প্রতিবেশী সুলভ সমতার ভিত্তিতে সম্পর্ক চাই এবং সেই চেষ্টা আমরা করব বলেই আমি বলছি যে এইটা ঠিক এরকম করে বলা হবে না, উচিত হবে না যে এই পানি আসছে মানেই ভারত দিয়েছে বা ভারত প্রপারলি আমাদেরকে ইনফর্ম করেনি। এইটা গভর্নমেন্ট আমি মনে করি যে প্রপার ইয়েতে তুলতে পারতো। ডক্টর ইউনূস যেটা করেছেন সেটা একটা গুড গেস্টার, এটা থেকে যদি সমাধান হয়ে থাকে তাহলে ভালো, কিন্তু তারও কোনো আমরা লক্ষণ পাইনি। এই যে ধরেন ডক্টর ইউনূস কথা বললেন, তার মধ্যে আমি কোনো রাজনীতি দেখিনি, আবার ওদের থেকে যেটা বলছে তার মধ্যে রাজনীতি আছে যে সেটার জন্য আমাকে একদম সেন্ট্রাল পলিটিক্সের সাথে রিলেট করে এটা তো বলতে হবে, না হলে বলবো কেন। সে থেকে আমার মনে হচ্ছে যে এখন এটা সময় তো যথেষ্টই আছে যে আমরা এই ব্যাপারটাকে যতখানি সম্ভব মেনটেন করে যাতে আমাদের রিলেশনটা ভালো থাকে সেই চেষ্টা করব। কিন্তু মানে এছাড়াও মিলন যেটা বললেন না যে আমাদের এখান থেকে একেবারে মানে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার চলে যাবার পরে তার কোনো ডকুমেন্ট আছে কিনা, ট্রাভেল ডকুমেন্ট, তাও আমি জানি না, তাকে শেল্টার দিয়েছে, এগুলো তো সৎ প্রতিবেশী বিষয় না। সেটার সঙ্গে এটাকে রিলেট করে কোনো কথা বলা যায় কিনা আই এম নট শিওর, কিন্তু এইটা ঠিক এই পর্যন্ত ভারত আমাদের সঙ্গে ওই সেই থেকে এমনকি স্বৈরাচারের পতনের পরেও খুব বন্ধুসুলভ আচরণ করেনি। আমার খুব স্পষ্টই বক্তব্য হচ্ছে যে আমি আগেও এরকম কথা বলতাম এবং এখনও বলছি, আমরা ইন্ডিয়ার কাছে কতখানি বাধা আছি সেটা যদি হিসাব করি, প্রায় ইকুয়ালি ইন্ডিয়াও আমাদের কাছে বাধা আছে।
তাদেরও সিকিউরিটির প্রশ্ন তারা যেরকম তুলছে সেটা যেমন থাকতে পারে, তেমনি তাদের ইন্টিগ্রিটির প্রশ্ন আছে। এরকম না যে আমরা ওদের কাছে সাবসার্ভিয়েন্টলি আমাদের কথাবার্তা বলতে হবে, আমরা কিন্তু 1-to-1 ইকুয়াল বেসিসেই তাদের সাথে সম্পর্কটা মেনটেন করতে পারি। সেই দৃষ্টিভঙ্গি রেখেই এটা হ্যান্ডেল করতে পারা উচিত, রাজনীতিটা ওখানেই ফোকাস থাকা উচিত। জি, আমরা একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আবারও যেতে চাই অধ্যাপক এম শাহিদুজ্জামান আপনার কাছে। আমরা বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। দেশের আরও অনেক সমস্যা রয়েছে, যে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে বৈদেশিক ঋণ, যেটি 18,36,000 কোটি টাকার মতো ঋণ রেখে গেছে যে সরকারটি চলে গেছে সেই সরকার। এই ঋণগুলো নিয়ে আসলে কথা হচ্ছে, এই ঋণ প্রক্রিয়া কীভাবে পরিশোধ করা হবে। সবশেষ চীনের ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি এটি জানিয়েছেন। ঋণের সঙ্গে তো আরেকটি বিষয় সম্পর্কিত, সেটা হচ্ছে পাচার হওয়া অর্থ। এই অর্থগুলো আসলে কীভাবে ফেরত আনা যায়, কীভাবে কী করা যায়, আপনার বিশ্লেষণ জানতে চাই। দেখেন, আমি খুবই আশান্বিত হয়েছি এটা ভেবে যে আমাদের খুবই প্রিয় মানুষ হাসান মনসুর, হি হ্যাজ হিউজ এক্সপেরিয়েন্স, এবং তার যে কনফিডেন্স লেভেল দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চেয়ারে বসার পরে, যে হি ইজ জাস্ট লাইক এ ডিটেকটিভ আমার কাছে মনে হয়েছে। বললো যে আমি ব্যবস্থা করবো, হি ইজ কনফিডেন্ট। এবং তার একটা ভালো জিনিস হচ্ছে IMF এ ছিল, ওয়ার্ল্ড ব্যাংকে ছিল, হি ইজ গট দ্য রাইট লিঙ্কস আমার ধারণা। তারপর আবার আপনার ব্রিটিশ অ্যাম্বাসেডার, হাই কমিশনার কালকে তো অ্যাসুরেন্স দিয়েছে যে ব্রিটেন উইল হেল্প। আমার ধারণা আমরা যে কতগুলো মেইন এরিয়াস যেখানে চুরিটা হয়েছে, যেমন সালমানের কথা আমরা জানি, আরও কয়েকজনের কথা জানি, এদেরকে যদি ঠিক জায়গা মতো ট্যাপ করা যায়, আর বাইরে যদি আমাদের ঠিক রিয়েলি ইন্টেলিজেন্স ব্যবহার করা যায়, তাহলে এটা অসম্ভব না। একটা প্রবলেম হচ্ছে এই যে আমাদের গোয়েন্দা বাহিনীগুলো এখন সাংঘাতিক ভালনারেবল অবস্থায় আছে। যে এই লাস্ট রেজিমে আপনি DGFI, NSI কে একেবারে শেষ করে দিচ্ছে। যত রকমের ছাত্রলীগের পান্ডা ঢুকছে। আমি এগুলো ঠিক এই ল্যাঙ্গুয়েজে ঠিক বলা হয়তো ঠিক হবে না, কিন্তু একদম হর্সেস মাউথ থেকে যে আমি শুনতে পেলাম, শেয়ার করতে চাই। আপনি ব্রিলিয়েন্ট ফেলো যে আছে এখন DGFI চিফ, সৌরভ পাওয়া, খুব অনেস্ট ক্যারিয়ার, কিন্তু সে একটা অগ্নিপাতে এসে বসছে। একদম ডিরেক্টর লেভেল পর্যন্ত যে প্রমোটেড হয়ে আসছে, দিজ আর অল মানে গত 15 বছরে টোটালি রটেন। আর NSI আরও খারাপ, 3,000-এরও বেশি। এই পয়েন্টসগুলো আমি রেজ করলাম কারণ আপনি যদি ওই যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স সার্চ করতে পারেন, এখানে কিন্তু এই দুটো ইন্টেলিজেন্স বডি কিন্তু মেজর রোল প্লে করার কথা। এই যে ফিনান্সিয়াল ইয়েগুলো ডিসপ্লে করে প্রত্যেক দিন দেখেন এক একজন করে ধরা পড়তেছে, তারপরে এই যে রিমান্ডে নিয়ে কথা বলতেছে, এর ফলেও কিন্তু আরও অনেক তথ্য বের হয়ে আসতেছে। এখন এরপরে আপনি চীনের কথা বললেন, চীনের ব্যাপারে কিন্তু আমি কিছুটা আই হ্যাভ এ সফট কর্নার টুয়ার্ডস চায়না, বুঝছেন? কেননা দেখেন, চায়নাকে এই লাস্ট রেজিম যেভাবে একেবারে মানে ট্রিট করেছে শেষের দিকে, এবং ওই যে তিস্তা প্রজেক্টের ব্যাপারটা এমনভাবে মানে বলতে গেলে যে টোটালি একটা শক এফেক্ট হয়েছে তিস্তা পাড়ের লোকদের জন্য। আর যেখানে চীন এত তার অভিজ্ঞতা রয়েছে এই রিভার ট্রেনিংয়ে, তিস্তার ব্যাপারে সেই 2016 সালে চীন প্রজেক্ট অফার করেছিল, পুরা নর্থ বেঙ্গলের ওই জায়গাটুকু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন করবে, অনেক বড়। এখন হঠাৎ দেখা যাচ্ছে যে এই প্রধানমন্ত্রী যে ফিরে আসছে চীন থেকে, পরের দিন শোনা যাচ্ছে যে ভারতের ব্যাপারেই নাকি তারা সিরিয়াস হয়ে গেছে। এটা চীনকে অনেক বেশি এফেক্ট করেছে। কিন্তু হাউএভার ভালো জিনিস হচ্ছে যে আমরা যদি ঠিক মতো ঋণ রিকভারি করতে পারি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আমাদের সালেউদ্দিন সাহেব আছে, হি ইজ এ ভেরি মানে ওয়েল ইনফর্মড ইকোনমিস্ট, এরা কিন্তু পারলে এরাই পারবে। ইভেন আমাদের ওয়াহিদ মাহমুদ, উনিও ইজ এ এক্সট্রিমলি ওয়েল ইনফর্মড পারসন, উনি ওয়াশিংটনে কাটিয়েছেন। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স গ্যাদারিং যদি ভালো হয়, আর সত্যিকার অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের সহযোগিতা করে, তাহলে কিন্তু ওয়েস্টার্ন ইয়েগুলাই যে সিঙ্গাপুর, দুবাই, আর তারপর এই লন্ডন, নিউ ইয়র্ক, এই কয়টা সিটিজ, এইসব জায়গাতে রিকভার করতে পারলে বাল্ক অফ দ্য লোনস যেগুলো আমরা নিয়েছি সেগুলো কিন্তু
মানে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা সব ইয়ে করতে পারবো। এখন আপনি এক্স কমিউনিস্ট বা এই ব্লকের ইয়ের দিকে যদি তাকান, রাশিয়ার ব্যাপারটা এক্সট্রিমলি ডেঞ্জারাস। আমরা তো জানি সবাই যে অর্ধেক লোনের ইয়েই নাকি আমাদের রাজকীয় ফ্যামিলির ইয়েতে চলে গেছে। এটাও এখন ইয়ে করতে হলে যদি ইন্ডিয়াকে পারসুয়েট করা যায় যে হাসিনাকে যদি এক্সট্রাডাইট করা হয় শেষ পর্যন্ত, কারণ যে ট্রিটি রয়েছে, এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, সেখানে ইন্ডিয়া ইজ বাউন্ড টু রিটার্ন হার যদি স্পেসিফিক চার্জেস ফ্রেম করা হয়, এবং যা মনে হচ্ছে স্পেসিফিক চার্জেসগুলো খুবই ফোর্সফুল হবে, তখন ইন্ডিয়ার পক্ষে হাসিনাকে ধরে রাখাটা অসম্ভব হয়ে যাবে। ওয়ান্স উই গেট হার, তাইলে কিন্তু একটা বিরাট তার সাম্রাজ্য, শি উইল গিভ ইন, বিকজ আফটার অল আপনি যদি তার ইয়ে দেখেন, উইকেডনেস আছে ঠিকই, কিন্তু ম্যাচিওরিটি, ব্রেইনস, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, মানে শি ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন আদার ক্রুকস। এই যে সালমান রহমান বলেন, ওই যে কাজী জাফরুল্লাহ, তারপর আরও অনেক কিছু আছে। আর যেই 2-3জনের কথা কখনো তোলা হয় না, আমার অবাক লাগে এই যে ঋণের ব্যাপারটায় সবচেয়ে স্মার্টেস্ট ক্রুকস কারা ছিল চিন্তা করে দেখেন। ওই যে এইচ.টি. ইমামের থেকে শুরু করে, তারপরে এই যে ডক্টর মশিউর রহমান, এই কি যেন নাম, সিলেটি তৌফিক এলাহি চৌধুরী, দিস ওয়ার দ্য স্মার্টেস্ট সিএসপিস, এবং তারা তাদের ব্রেইনস প্রত্যেকটা সময়ে যখন হাসিনা ওয়াজ ইন ট্রাবল, প্রথমেই কিন্তু এই তৌফিক ইমাম, মশিউর রহমান, এইচ.টি. এদেরকে ডাকতো, এদের বুদ্ধি নিত। এরা কিন্তু এখন কোয়াইটলি সটকে পড়ছে। দিস জেন্টলম্যান যারা এখনো আছে, তাদের মাধ্যমে অনেক এই রিকভারি করা যাবে ঋণের ব্যাপারে। এই জিনিসগুলো কিন্তু ইয়ে করা হয় না। আমি তো মনে করি যে একে অ্যারেস্ট করা উচিত, মশিউর রহমান, তৌফিক এলাহি চৌধুরী, তারপর আরও 2-1টা যে সিএসপিস, দিস আর নোটোরিয়াস, অ্যাবসলিউটলি নোটোরিয়াস। দে শুড বি টেকেন ইনটু কাস্টাডি। তাইলে কিন্তু আমাদের লোন পেমেন্টের অনেকটা ব্রেক থ্রু করা সম্ভব হবে। আর চীনের ব্যাপারে আমি মনে করি চীন এখন নতুন করে বাংলাদেশের বিএনপির সাথে, থ্যাংক গড, এখন একটা রিকনসিলিয়েশন হয়ে গেছে। চাইনিজ অ্যাম্বাসেডার ওয়াজ ভেরি ওয়ার্মলি রিসিভড, এবং আমার মনে হয় যে চাইনিজ অ্যাম্বাসেডার সে অনেকটা ইয়ে করবে। আমি মনে করি আমাদের জাতীয় স্বার্থে এই যে রিজওয়ানা, সে তো ওয়াটার রিসোর্সেসের দায়িত্বে আছে, সে হিন্টস দিচ্ছে ইন্ডিয়ার সাথে কথা বলবে, আইনগতভাবে দাবি করবে, পানির শেয়ার চাইবে। এটা করতে যে আমার মনে হয় অবভিয়াসলি শি ল্যাক্স ডিপ্লোম্যাটিক ব্যাকগ্রাউন্ড, কিন্তু ফরেন অফিস থেকে নিশ্চয়ই তাকে ইয়ে করবে যে ইন্ডিয়াকে কতখানি আশা করা যায় ইন্ডিয়ার কাছ থেকে যে তিস্তা ওয়াটার্সের ব্যাপারে। শেষ পর্যন্ত আমার ধারণা যে যতদূর সম্ভব চায়নাকে ইনভলভ করা উচিত, এবং আমার মনে হয় এটা এমনই একটা এসেনশিয়াল প্রজেক্ট, যদিও আমরা বলি যে ঋণের বোঝা অনেক বেশি হয়ে গেছে চীনের কাছ থেকে, কিন্তু এই ধরনের একটা প্রজেক্টে চীনের চেয়ে কেউ আর অত ভালো করতে পারবে না। আর আমার মনে হয় যে আমাদের কিন্তু ঋণ পেমেন্ট যদি এই বড় বড় অ্যামাউন্টগুলো চুরি না হতো, আমি তো আশাবাদী এই গভর্নমেন্ট যদি থাকে, জানি না আমার মান্না ভাই লাইক করবে কিনা, আমার কাছে 3 বছর যদি থাকে ধরেন, তাদের যদি থাকতে হয়, এবং তারা যদি একটা ফুটহোল্ড তৈরি করে ইকোনমিক রিকভারির ব্যাপারে, ঋণ ফেরত আনার ব্যাপারে, এবং তারপরে বাংলাদেশ যদি একটা মানে মোর অর লেস একটা রিজনেবল শ্রীলঙ্কা টাইপ অফ সিচুয়েশন, পাকিস্তান টাইপ অফ সিচুয়েশন যদি আমরা অ্যাভয়েড করতে পারি, এবং এটা কিন্তু অসম্ভব না, আমার বিশ্বাস যে ডক্টর ইউনূসের যে টিম আছে তারা কিন্তু পারবে, যদি না ভিতরের যে বিশাল ষড়যন্ত্র মেশিনারি জমে আছে, স্পেশালি সেনাবাহিনীর সিনিয়র মোস্ট লেভেলে যেসব অ্যাম্বিশাস জেনারেলসগুলা এখনো দে আর প্ল্যানিং কনস্পিরেসি, এগুলাকে যদি ইয়ে করে, অ্যাবসলিউটলি দে শুড বি পুট অন দ্য ফায়ারিং স্কোয়াড। জি, বলুন শহীদ খান, ঋণ নিয়ে, অর্থনীতি নিয়ে, টাকা পাচার নিয়ে কথা হচ্ছিল। দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। শ্বেতপত্র খুব ভালো জিনিস, জি, কিন্তু এরকম প্রকাশ হয়, মানে আমার এই লাইফ টাইমে আমি আরও 2-1বার শ্বেতপত্র প্রকাশ হতে দেখছি, বাট ওটা তো শ্বেতপত্র আবার শ্বেত হস্তির মতো লুকায় যায়, ওটা কোনো কিছু কাজ হয় না। তো এখনও যদি এটা হয়, আমি আশা করব যে ওনার অনেক আশা আছে, আমারও আশা আছে যে সেগুলো শ্বেতপত্র প্রকাশ এবং ন্যায্য বিষয়গুলো চলে আসবে, কোনো বায়াসনেস থাকবে না,
বায়াস না থেকে যদি এটা প্রকাশ হয় এবং যার দায়ী যারা আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারবেন গভর্নমেন্ট তখন, এবং কঠোর ব্যবস্থা নিতে হবে। কঠোরও বলতে চাই না, এখন আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কঠোরটাও আনডেমোক্রেটিক মনে হয় যে হঠাৎ কেন কঠোর হবে, আইনের মধ্যে যা আছে সফট কঠোর যা থাকবে তাই করবে। আর ঋণের টাকায় ঘি খাওয়ার মতো অবস্থা হয়েছিল বাংলাদেশে আসলে। তো আমি কত টাকা ঋণ নিব, সেটা কিভাবে শোধ করব, এবং এই টাকাটা আমি ঠিকমতো ব্যবহার করছি কিনা, সেখানে কত কমিশন বাইরে চলে যাচ্ছে বিশাল পরিমাণ যদি হয়। যেমন রূপপুর নিউক্লিয়ার প্ল্যান্ট নিয়ে তো অনেক কথা, অনেক স্টোরি আছে, বাট সব কিছুই তো আর ভিতরে ঢুকে আগে দেখতে হবে, ভালোভাবে তদন্ত করতে হবে। তবে এটা ঠিক যে আমাদের যে দাম 12 বিলিয়ন, এই দামের এইরকম একটু কম ক্যাপাসিটি, আমাদের তো 1200 2400 ছিল। এই দক্ষিণ ভারতে 6টা প্ল্যান্ট করা হয়েছে, লাস্ট যে 2টা প্ল্যান্ট, সেই প্ল্যান্টে 1000 2000, সেখানেও কিন্তু দাম 6 বিলিয়ন 6.5 বিলিয়ন, মানে লাস্ট একদম 4 and 5, 1 2তে একটু কম দাম ছিল, 3 4 একটু বাড়ছে, তারপরে 6 বিলিয়ন। এই যে 6 বিলিয়ন টাকা এই বেশি, এটা নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু হয়েছে এবং কোথায় গেছে, এবং যে কারণে আমাদের বিদ্যুতের দাম বাড়ছে। আমরা আদানির কাছে যখন বিদ্যুৎ পারচেস করেছি তখন একরকম দাম ছিল, পরে আরেক রকম। কারণ প্রথমে বলা হলো যে আসাম থেকে কয়লা নিয়ে তারা বিদ্যুৎটা করবে, পরে দেখা গেলো কয়লা আমদানি করবে ইন্দোনেশিয়া থেকে, সেটা আবার আদানির যে পোর্ট আছে সেখানে যাবে, ওই যে আপনার মোদি সাহেবের এলাকা যেটা, সেখানে যাবে, সেই পোর্ট থেকে আবার কয়লা রেলগাড়িতে করে এদিকে আনবে। তো সমস্ত অ্যাড করা হলো, তখন দেখা গেল প্রত্যেকটার জন্য 2 সেন্ট করে দাম বেড়ে গেল। তো এইরকম অনেক চুক্তি আছে, অনেক কিছু আছে। চীনাদের সাথে সব চুক্তি যে খুব ভালো হয়েছে এরকম তো না, কারণ ওই টাকার একটা সমস্যা হলো যে এটা হলো আপনি চীনের কাছ থেকে যখন টাকা নেবেন স্টেট টু স্টেট টাকা নিচ্ছেন, এবং ওখানে কোনো কন্ট্রাক্ট নাই, ওপেন টেন্ডার হয় না। সো আপনি চীনা কন্ট্রাক্টরই আসবে, ওরা যাকে ঠিক করে দিবে সে আসবে। একসময় জাপানের সাথে এরকম ছিল। আমি যখন খুব মানে একেবারে ইয়াং অফিসার জয়েন করেছিলাম তখন একটা মারুবিনি কোম্পানির ছিল, তো ওইখানে তখন জাপান আমাদেরকে অনেক টিন দিবে, কিন্তু টিনটা কিনতে হবে, মানে ঢেউ টিন দিবে আমাদের স্কুল বা যে আমাদের ইয়েতে লাগবে, তখন সেই ঢেউ টিনটা কে দেবে, ওদের কাছ থেকে কিনতে হবে। তো ওই ঢেউ টিনের যে বাজার মূল্য যা ছিল তার চেয়ে 4 গুণ দামে আমাদেরকে ঢেউ টিনটা মারুবিনি থেকে কিনতে হয়েছে। জাপান কিন্তু ওখান থেকে সরে আসছে, বাট চীন কিন্তু সরে আসে নাই। চীনের যদি টাকা আপনি নেন নিতে পারেন, আমরা অলরেডি চীনের সবচেয়ে বেশি ঋণ আমরা নিয়েছি, এবং একটু বলা হলো যে শ্রীলঙ্কা, পাকিস্তান বা আরও আফ্রিকার অন্যান্য দেশ আছে, চীনের ঋণটা কিন্তু খুব গভীরভাবে আমার সাথে সম্পর্ক ভালো। ভারতের একটা ব্যালেন্স করার জন্য চীনের সাথে সম্পর্ক করবো কেন ভাই, আমেরিকার সাথেই করেন না, অসুবিধা কি, সম্পর্ক যদি ব্যালেন্সই করতে হয়। তো আরও অনেক দেশ আছে, আবার রাশিয়ার সাথে আপনি সম্পর্ক করতে পারবেন না এই ধরনের কাণ্ড কারখানা ঘটলে। সো আপনি যাই ঋণ নেবেন সেটাকে ব্যবহার করা এবং সেটাকে প্রতিযোগিতামূলক ভিত্তিতে। এখন জাপানিজ ঋণ কিন্তু জাপানিজ যে সাহায্য বা ঋণ যা আছে সব ইন্টারন্যাশনাল টেন্ডার, এবং জাপানিরা অনেক টেন্ডার পায় না, কোরিয়ানরা পায় সেই টেন্ডার, বা এশিয়ার অন্য কোনো দেশ পায়। জাপানিজ কোম্পানি আসলেও তাদের কস্ট হাই, তারা পায় না। এইসব ক্ষেত্রে খুব সাবধানতার সাথে করতে হবে। এই যে 18,36,000 কোটি টাকা ঋণ, দিস ইজ ভেরি বিগ ঋণ, এবং এটা সার্ভিস করতে হবে, সুদ দিতে হবে, এবং বাংলাদেশের জনগণের করের টাকায় কিন্তু এই সুদগুলো দিতে হবে। আপনি প্রজেক্ট নিচ্ছেন, আপনি টানেল, এই যে কর্ণফুলী টানেল, এই প্রজেক্ট তো 100 বছরও আপনাকে ইয়েল্ড করবে না। আপনি পদ্মা সেতুর ব্যাপারে অনেক আলাপ আছে, শুধু রেলওয়েটার চিন্তা করেন, 11,000 কোটি টাকা দিয়ে আপনি কি একটা রেলওয়ে বানাইছেন, ওই রেলওয়েতে একটা ট্রেন চলবে, ওইটা 100 বছরে ওইটা চলবে না। আপনি ইয়ে করছেন, পায়রা বন্দর করছেন, 100 years উইল নট রিটার্ন ইউর মানি, এগুলো কিন্তু চীনের টাকা করছেন। সো আপনি ধার করেন, প্রতিযোগিতামূলক মূল্যে ধার করেন, এবং এমন প্রজেক্টে আপনি ইনভেস্ট করবেন যে প্রজেক্ট থেকে রিটার্ন হবে। তো ওইসব চিন্তা করে করতে হবে। আপনি সবার সাথে ভালো সম্পর্ক, কিন্তু এই ঋণগুলো একটু বাইন্ডিংসের ঋণ। আমরা যখন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে নেই তখন এটা সুদের হার খুব কম থাকে, 1.5%। আমার নামে তো আবার এই ওয়ার্ল্ড ব্যাংক, ট্রল ব্যাংক এগুলো সাম্রাজ্যবাদী। 0.5% আপনি যখন জাপানের কাছ থেকে 0.5%, এবং তারপরে যাবেন আমরা 40 বছর পর জাপানের ঋণ মাফ করে দেয়। ওয়ার্ল্ড ব্যাংকের হলো 30 বছর 35 বছর আপনি পান, 10 বছর হলো আপনার গ্রেস পিরিয়ড, এডিবির ঋণ। তো ওগুলো ছেড়ে কিন্তু ওই যে 2 দেশের মধ্যে এই কোলাকুলি করে ঋণ নেওয়া, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, এবং ওইখানে কিন্তু অনেক ঘাপলা আছে। ঘাপলাটা বললাম, এখন তো আজকে তো আর বলা যাবে না, আরেকদিন যদি আলোচনা করেন একদম তথ্য নিয়ে আসবো যে কোথায় কোথায় কত ঘাপলা হয়েছে। কয়েকটা প্রজেক্ট বললাম খালি,
পায়রা, টানেল, রেলওয়ে, এরকম মাত্র 3টা বললাম। এরকম আর 10টা প্রজেক্ট আছে চাইনিজ ঋণে নেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রজেক্টে ওভার হেড কস্ট অনেক বেশি। জি, আনম এহসানুল হক মিলন, ঋণ বিষয়ে আলোচনা হচ্ছিল যদিও, কিন্তু আমরা আপনার কাছে শিক্ষা নিয়ে আসলে জানতে চাই। আপনি জানেন যে শিক্ষার্থীদের দাবির মুখে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। দুইটা মত এখানে আছে। একটা মত হচ্ছে অনেক শিক্ষার্থী আহত, অনেকে চোখে গুলি খেয়েছে, হাতে সমস্যা, এখনো বিছানায় কাতরাচ্ছে। সেই সংখ্যাটা কত, এবং সেখানে তাদের জন্য দাবি করে সচিবালয়ে যেভাবে যাওয়া হলো এবং পরীক্ষা বন্ধ করে দেওয়া হলো, এই সামগ্রিক বিষয়ে আপনার গবেষণা করছেন, আপনার কাছে একটু জানতে চাই। না দেখুন, আহত সংখ্যা তো বলা হচ্ছে 20,000-এর উপরে। তো যেহেতু এটা আমরা জেনারেশন জি, ইয়াং জেনারেশন আন্দোলনটা করেছে, তা আমরা ধরে নিতে পারি অনেকে আহত হয়েছেন যারা ইন্টারমিডিয়েট এইচএসসি পরীক্ষার্থী, এটা আমরা ধরেই নিতে পারি। যার আমরা বৈষম্য বিরোধী আন্দোলন তারা করেছে, এবং এটা কোটা না মেধা এটা দিয়ে শুরু হয়েছে। যদি আমরা 1972 সালে যাই, তখন দেখব যে আমরা সেই সময় দেখেছি অটো প্রমোশন, তারপরে নকল, তারপরে অটো পাস। ক্রমান্বয়ে সেগুলি থেকে আস্তে আস্তে কিছুদিন আমরা এসে এটাকে রিকভারি করার চেষ্টা করেছি। তারপরে শুরু প্রশ্নপত্র ফাঁস। প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরও যখন দেখা গেল ঠিকমতো পাস করছে না, তখন বলা হলো শিক্ষকদেরকে এক্সামিনাররা খাতায় নাম্বার বাড়িয়ে দেওয়া হোক। বাড়িয়ে দেওয়ার পরও যখন সুবিধা হলো না, তখন সিলেবাসকে কনডেন্স করা হলো, সেখান থেকে কারিকুলাম চেঞ্জ করা হলো। তারপর সেই জায়গাও যখন দলীয়করণ করে সুযোগ পাচ্ছে না, প্রশ্নপত্র বের করা হচ্ছে না, উত্তরপত্র লিখে দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না, তখন বলল ঠিক আছে মেধার দরকার নেই, কোটা। সেই জায়গা থেকে বেরিয়ে আসা হয়েছে যে আমরা কোটা চাই না, আমরা মেধা চাই। এখন হঠাৎ করে একদল ছাত্রছাত্রী গিয়ে হানা দিল ঢাকা বোর্ডে। বোর্ড হঠাৎ করে বলল যে না, মন্ত্রণালয় আসলো। মন্ত্রণালয় তারা এমনভাবে বেপরোয়াভাবে মন্ত্রণালয়ে গিয়ে তারা ওখানে দাবি করলো যে এইচএসসি পরীক্ষা বাকিগুলো বাতিল করে দিতে হবে। যদি বাতিল করে অটো পাসই দেওয়া হয়, তাহলে এই আন্দোলনের দরকার নেই। আর 16 তারিখে তারা পরীক্ষা দিয়েছে, তার তো 2 বছর 1 বছর 3 মাস আগে তো প্রিপারেশন নেওয়া। তাহলে পরীক্ষাটা হবে 1 মাস পিছিয়ে দিতে পারে, 2 মাস পিছিয়ে দিতে পারে, কিন্তু পেছানোরও তো তেমন প্রয়োজন নেই। তারা তো প্রিপারেশন নিয়েছিল, পরীক্ষা তো শুরু হয়েছিল, 3 সাবজেক্ট তো হয়ে গিয়েছিল। তো ইন দিস কেস এই অযৌক্তিক দাবি, মেধাবী ছাত্ররা যারা বৈষম্যের জন্য আন্দোলন করেছে, দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করেছে, তাদের মধ্যে থেকে এটা আসতে পারে, এটা আমি আদৌ বিশ্বাস করি না। এটা হচ্ছে ইন্ট্রুডাররা, অনুপ্রবেশকারীরা, এই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যারা তারা করছে। তো এই গ্রুপটা যেটা চাচ্ছে সেটা আবার মেধাবী ছাত্ররা চাচ্ছে না। এখন আপনি প্রশ্ন করছেন যারা আহত হয়েছে তাদের জন্য কি করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই তাদের জন্য, যারা এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছে তাদের জন্য একটি বিশেষ ব্যবস্থা করার প্রয়োজন অবশ্যই রয়েছে। কারণ তারা তো এই যে আমরা 72-এ পঙ্গু মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা, এই বিপ্লবের তারা যে আহত হয়েছেন তাদের জন্য এসএসসি বা টেস্ট এইটার উপর একটা করা যেতে পারে, কিন্তু তাই বলে সকলের জন্য নয়, মেধাকে প্রাধান্য দিতেই হবে। আর সরকারের উপরে যে চাপটি সৃষ্টি করেছে হঠাৎ করে, সরকারও বিব্রত বোধ করেছেন এবং হঠাৎ করে বলেছেন, একটা মন্তব্য করেছেন, আমি মনে করি সেটাই নয়, এখান থেকে ব্যাক করতে হবে। আর এই যেটা বোর্ডের চেয়ারম্যান বলেছেন, আমি সেটার সাথেও বলবো যে পরে বলার কিছু নেই। মেধাতে হবে, পরীক্ষাতে হবে, সকলে পরীক্ষা চাচ্ছে, যারা আহত হয়েছে তাদের জন্য ভিন্ন ব্যবস্থা করতে পারেন। সিদ্ধান্ত পরিবর্তনের কথা বলছেন আপনি? অবশ্যই এটা করতেই হবে, কারণ এইভাবে তো অটোপাস, এই অটোপাস হলে আর আমাদের দরকারটা কি ছিল? এত আন্দোলন, এত সংগ্রাম, এত কিছু, অটোপাস হতে পারে না। আমরা অটোপাসকে কখনো মেনে নিব না। শিক্ষার বিকল্প কোনো অটোপাস হতে পারে না। তারা পরীক্ষা দেবে, সময় দিতে হবে, আর যারা আহত হয়েছে তাদের জন্য স্পেশাল কনসিডারেশন করতে হবে, এবং সেটা কিভাবে করবে তারা নিরূপণ করে নেবে। কিন্তু গড়ে এত লক্ষ লক্ষ স্টুডেন্টকে অটোপাস দিয়ে দিবেন, এটা হয় না। এবং পরীক্ষা যখন শুরু হয়েছে তখন তো আন্দোলন শুরু হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার পর কি প্রিপারেশন হয়নি? আগেই তো প্রিপারেশন নেওয়া ছিল তাদের সকলের। এটি আমাদের মন্তব্য। জি, মাহমুদুর রহমান মান্না, আমরা আবারও আগের প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাইব বৈদেশিক ঋণ এবং অর্থ পাচারের বিষয়ে। এই সংকট নিয়ে দীর্ঘদিন ধরে আগের সরকার পতনের আগেও আপনি কথা বলেছেন, এই অর্থ পাচার নিয়ে দীর্ঘ সময় আপনার সঙ্গে আলোচনা করেছি। এখন আমরা জানতে চাইব সংকটটার সমাধান কোন পথে?
ধরেন যখন মানে আগে যারা ছিল সেই সময় কোনো আশাবাদের কথা তো বলতে পারিনি আমরা। বলতে পারিনি এই কারণে যে সেই সরকারটা আপাদমস্তক একটা ধান্দাবাজ লুটেরাদের সরকার ছিল, এবং জেনেছিল মানে ধরেন সবশেষে রূপপুর প্রজেক্ট নিয়ে প্রাইম মিনিস্টারের নিজের ইনভলভমেন্ট যেটা জানা গেল, এরপরে আপনি তাদের কাছে কোনো কিছু আশা তো করতেই পারেন না। আমি এখানে খুব স্পষ্ট করে একটা আশার কথা বলতে চাই, যদিও আমি রাজনীতি করি, তো রাজনীতি ইজ অলওয়েজ মানে আপনার মানে প্রোজ অ্যান্ড কোর্স দুটো ভেবে কথা বলতে হয়। সো আমি যদি এরকম করে বলি, মানে আমি ভাবতে চাই যে এই গভর্নমেন্ট যারা আসছেন, যারা চালাচ্ছেন, তারা আগের গভর্নমেন্টের তুলনায় ফেরেশতার মতো, মানে তাদের এরকম ট্র্যাক রেকর্ড কিছুই নাই। এই কিছুদিনের মধ্যে যেটা হচ্ছে সেটাও হয়নি। যে ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন সেটা এতই একটা টাচি জায়গা যে এইটা আমি ধরেন যদি স্বাধীনতার পরের কথা বলি, এই যে রাজাকারদের লিস্ট করো, এই করো, ওই করো, তখনও রাজাকার আলবদরদের টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে তখন যারা ক্ষমতায় ছিল, এবং ব্যবসা করেছে সেগুলো নিয়ে। এবং গত 15 বছরে কি কি করেছে সেটা আমরা দেখেছি, কিভাবে এই এত পরিমাণ ঋণটা গেল। কিন্তু এই গভর্নমেন্টের আমলে এইটা হবে এইটা আমি ভাবতে চাই না। আমি কিন্তু আবার বলছি, আমি কাউকে ফেরেশতার সার্টিফিকেট দিচ্ছি না, ওইটা পলিটিক্সের কাজ করে। দে উইল বি ওয়াচ ডগ, দেখবে, আশা করবে, কিন্তু সবসময় গার্ড রাখবে যেটা এরকম যাতে না হতে পারে। সেই বিবেচনা থেকে আমি মনে করি, বিশেষ করে যেরকম করে প্রফেসর সাইদুজ্জামান বললেন, 4 জন লোকের নাম বলেছেন, ইকোনমিস্ট, ওয়ার্ল্ড কী বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ, এবং তারা মানে এই সমস্ত বিষয়ে প্রায় স্পেশালাইজড। ওনারা আমার চাইতে অনেক ভালো জানবেন, বলবেন, আমাদের অনেকে চাইতে ভালো জানেন। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, ইন্টেলিজেন্স এখন ওরকম করে ফাংশন করছে ইত্যাদিতে, তার ঠিক আছে, কিন্তু যতটুকু আছে তার ভিত্তিতেও আপনি কাছাকাছি যেতে পারবেন। কেন? অনেকে তো ধরা পড়ছে, তাদের টাকা নিয়ে তো ছেড়ে দেবে না, তাদেরকে ইন্টারোগেশন করে তথ্যগুলো বেরোবে, এবং তাদের মানে পাচার করে টাকা ফেরত আনা যায় কীভাবে। একটা এক্সাম্পল তো আছে, গত সরকারের সবাই খুব বেশি করে বলতো না, কোকোর পাচার করা টাকা আমরা ফেরত নিয়ে আসছি, তার মানে টাকা আনা যায় এবং সব জায়গা থেকে আনা যাবে। আর ব্রিটেন তো বলেছে ইউনূস সাহেবের কথার পরে যে তারা এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবে। আমি মনে করি বাইরেও এর থেকে এই সহযোগিতা পাওয়া যাবে। দেশের মধ্যে কারা কারা করেছে এই কাজ, কোথায় কতখানি, এইটা বের করা ইন্টেলিজেন্সের সামগ্রিক এই দুর্বলতা সত্ত্বেও আমি মনে করি এটা খুব ইম্পসিবল কাজ নয়। আর একটা বড় জিনিস হচ্ছে যে ধরেন এই যে এত লোন আছে, আমাদের এই লোনগুলো শোধ করতে হবে, তার খুব চাপও ছিল যখন এই মানে সরকার পড়ে গেল তার আগে। এখন এই চাপ কতখানি সেটা তো পত্রপত্রিকা কিছু লেখা হচ্ছে, এখন অন্যান্য কথাবার্তার মধ্যে সবাই ব্যস্ত থাকছে, সেগুলোই বলছে। কিন্তু চীনেরটা একদম ম্যাচিউর করে গেছে, গ্রেস পিরিয়ড শেষে তাদেরটা যাতে শোধ করবার জন্য কথাবার্তা আসে। তারা কি বলছেন, আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি যে এটাকে বাড়িয়ে দেওয়া হয় যাতে। আমি মনে করি ডক্টর ইউনূসের নেতৃত্বে এই গভর্নমেন্ট এই ব্যাপারে ইকোনমিক্সের এই ক্ষেত্রে মানে ইন্টারন্যাশনালি এক ধরনের সাপোর্ট পাবেন বা কনফিডেন্সের জায়গা পাবেন। এরকম হয় না অনেক সময় যে শ্রীলঙ্কার যখন ক্রাইসিস হয়েছিল তারা খুব চাপ দিচ্ছে, তারা মনে করেনি যে এই দেশটা ঘুরে দাঁড়াতে পারবে এবং তারা লোন শোধ করতে পারবে। কিন্তু এই আন্দোলনের পরে যখন এই সরকারটা এসছে, এই সরকারকে দেখে অনেকেই ভরসা পাবে না, এরা ঠিকই পে ব্যাক করতে হবে, এই তো সময় লাগবে, সেই জায়গাটা তাদের দিতে পারে। এই কারণে আমি ওই সংকটটা খুব বেশি মনে করি না। সংকটটা কোনটা হতে পারে সেটা হচ্ছে যে এই ওভারঅল ক্রাইসিস, সেটার সাথে সাথে এটা যে কিউমুলেটিভ এফেক্ট, আমি বলছি তার সাথে পলিটিক্সও রিলেটেড আছে। গভর্নমেন্টটার অনেক দিকে ভালো দিক থাকলে কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্সই নাই। কীরকম হয়েছে এখন ধরেন আজকে প্রথম আলোতে দেখছি পরিবহনে চাঁদাবাজি কীরকম হচ্ছে, আর নিশ্চয়ই আমরা সবাই খেয়াল করছি প্রতিদিন দাবি নিয়ে বিভিন্ন সেকশনের পিপুল নেমে গেছে। এবং মানে আমি দু একজনকে আমার সাথে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, যদিও করি নেই কাউকে জিজ্ঞেস, আমি মনে করি করে করা ঠিক ওরা বোধ হয়, এত দাবি তো গত 15 বছর করে আমরা আনি নাই, এখন এরকম করে আসছে। এই জিনিসটা আবার আপনি যদি ধমক দিয়ে বন্ধ করতে চান তা তো পারবেন না, তাদেরকে পারসিউ করতে হবে, হুইচ ইজ এ পলিটিক্যাল টাস্ক অ্যাবসলিউটলি। যেটা এই যে একটু আগে মিলনকে আপনি প্রশ্ন করলেন, উনি জবাব দিলেন, সেটা হচ্ছে যে মানে সেক্রেটারিয়েটের গেটটা একদম ওপেন, যে যাই আমার মনে হয় মিছিল করে ঢুকতে পারবে। আমি একদিন গেছি, গেটে ওখানে গিয়ে গাড়ি থামিয়েছি, 3-4 জন পুলিশের সালাম দিয়ে বলে, স্যার যান। আমি তো পাস লাগবে, আমি পাসটা নিয়ে আসি। কয় স্যার পাসটাস লাগবে না, সবাই যাচ্ছে। ইট ওয়াজ লাইক দ্যাট। তো এরকম করে ছাত্ররাও ঢুকে গেছে, ওই কি বলে শিক্ষা উপদেষ্টাকে ইয়ে করেছে, উনি তো পলিটিক্সে তো একটু একটু ছিলেন, ছাত্রদের সঙ্গে কোনো অ্যাক্টিভলি ছিলেন না, উনি চাপের মধ্যে বলে দিয়েছেন ঠিক আছে সব অটো পাস করে দিলাম। এরকম তো ইকোনমিক ক্রাইসিসের ক্ষেত্রেও আসবে।
হানিমুন পিরিয়ড কতদিন থাকবে আমি জানি না, চাই যে লম্বা সময় থাকুক, কিন্তু দ্রব্যমূল্য কমাতে হবে কথা তো সবাই বলবে, চাকরির কথা তো সবাই বলবে, আমি কোটা তুলে দিলাম ঠিকই, কিন্তু এই গভর্নমেন্ট যদি 3 বছর থাকে বা যে সময়টাই থাকে এর মধ্যে এমপ্লয়মেন্ট তারা তৈরি করতে না পারে, ওইখানেও চাপ তৈরি হবে। ওই রকম একটা আনরেস্টেড সিচুয়েশন যদি দেশে তৈরি হয় তাহলে কিন্তু আমরা ক্রাইসিসে পড়তে পারি। আদারওয়াইজ আমি মনে করি যে এটা হ্যান্ডেল করা গভর্নমেন্টের জন্য খুব সমস্যার ব্যাপার হবে না। এখানে এটা একটা কথা বলি, মানে যেহেতু শাহিদুজ্জামান সাহেব এই কথাটা বললেন, মানে আমাদের নিজেদেরই একটা স্ট্রাগল ছিল, ইনার স্ট্রাগল, মানে আমরা যারা যারা আন্দোলন করছিলাম, বিএনপি বলছিল কেয়ারটেকার গভর্নমেন্ট করতে হবে, আমরা বলছিলাম না, কেয়ারটেকার শব্দ বলা যাবে না। কেন? কেয়ারটেকার একটা মানে এক ধরনের কনস্টিটিউশনাল ফ্রেজ, এটার মিনিং আছে, এটার টার্মস অফ রেফারেন্স খুব বেশি হলে 3 মাস হবে তারা বলছিলেন। কিন্তু আমরা যে চেঞ্জটা করতে চাচ্ছি, এই যে পুরো আন্দোলনের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষা, দেশটা বদলাতে হবে, নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ আপনি পলিটিক্সে করবেন, ইকোনমিক্সে করবেন, আপনি কালচারে করবেন, স্পোর্টসে, সম্পূর্ণভাবে খোল নলচে বদলে একটা নতুন দেশ তৈরি করব। সেটা 3 মাসে কীরকম করে হবে, 6 মাসে কীরকম করে হবে, আমি বলবি এরকম করবো। আমরা এখন বলছি যে এইটা ধরেন আমাদের লক্ষ্যটা কি, নতুন বাংলাদেশ বলেন, আমি বলি কল্যাণ রাষ্ট্র, কেউ বলেন মানবিক রাষ্ট্র, কেউ বলে গণতান্ত্রিক রাষ্ট্র, বিষয় তো একই, একটা লিভেবল কান্ট্রি করতে হবে, এনজয় করবার মতো একটা দেশ বানাতে হবে। এইটা আমরা যত সময় নিয়ে করতে পারবো, সেটা তো পুরো দেশ নির্মাণ করতে আপনার 10, 20, 30 বছর লাগতে পারে, কিন্তু এই গভর্নমেন্ট যেহেতু ইন্টারিম, সে একটা সিঁড়ি তৈরি করবে এটার জন্য, যেটাকে লেভেল প্লেইং ফিল্ড ফর ইলেকশন বলবো, ওইটার উপরে পা দিয়ে আপনি গণতন্ত্রের ঘরের মধ্যে ঢুকতে পারবেন। এই পর্যন্ত তাকে যে সময় দিতে হয় এনি টাইম, সেটা তাকে দিতে হবে। আর গভর্নমেন্টের জন্য আমি বলবো যে তারা এই সময় যদি ভুল করতে পারবেন না, এই সময়ের জন্য তারা মানে কোনো ফল্টারও করতে পারবে না, একদম খুব রিজিডলি যেতে হবে, ডিসাইসিভলি যেতে হবে, এবং এই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। ইকোনমিক্স আমাদের অনেক রকম প্রবলেম আছে আমাদের, এগুলো সবই অ্যাড্রেস করতে হবে। ইকোনমিক্সের সাথে সাথে ধরেন আরও যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং যেগুলো করছি আমরা, সংস্কার যেগুলো বলছি, টোটাল কাজটা করা আমাদেরকে আশা রাখতে হবে। এবং তারাও যদি একটা ডিসকোর্সের মধ্যে থাকেন তাহলে তারা এটা পারবে আমি মনে করি। সে ডিসকোর্স, ডক্টর ইউনূস বিজনেস পিপুলদের সাথে বসছেন, দেখেন কীরকম হয় আমাদের দেশে। আমাকে 2-3 জন ফোন করলেন, এই সমস্ত ব্যবসায়ীরা কয়দিন আগে বসলো শেখ হাসিনার মধ্যে, আছি যতদিন আপনি আছেন, তাদের সাথে আবার ওনারা বসে কিলাম। যিনি ওই বক্তৃতা করেছেন তিনি ওখানে নাই, আমার মনে আছে, কিন্তু অনেকেই আছেন যারা আমাদের দেশের অর্থনৈতিক দুর্গতির জন্য দায়ী। তো ওনাদের এটাও বুঝে, কিন্তু বিজনেস পিপল লাগবে, তার পুলিশও লাগবে, সবই লাগবে, টোটাল এই স্ট্রাকচারটা করবার জন্য ডিসকোর্সটা আমি বলছি। বিকজ এই গভর্নমেন্ট সম্পর্কে অনেকে বলছে না যে এনজিওর লোক বেশি, তারা ওই থেকে খুব ফাইন পিপল, এরা ঘুষটু সবই এরকম বলছি না, কিন্তু ওই পুরা ক্রাইসিসটাকে ম্যানেজ করে সেটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য অংশী যারা যত যেভাবে আছে সবার সাথে ডিসকোর্সের মধ্যে দিয়ে যদি এগোয়, আমি মনে করি প্রবলেম সলভ করতে পারবেন। জি, অধ্যাপক শাহিদুজ্জামান, আমরা বিরতিতে আলোচনা করছিলাম, সে বিষয়টা আপনার কাছে জানতে চাই। ছাত্র জনতার আন্দোলন দমাতে হত্যাকাণ্ডের তথ্যানুসন্ধানে ঢাকায় এসেছে জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। তদন্তের ধরন, সময়সীমা এবং এই সফরে বাকি সকল বিষয়ে ঠিক করা হবে জানিয়েছেন রোরি মুগেমভেন, যিনি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আর কি। তো এই দলটি যারা এসেছে, এদের আসলে কার্যপরিধি কী হবে এবং এর লং টার্ম এটার ইফেক্টটা কী হচ্ছে? ধন্যবাদ। আমি মনে করি যে এই দলটার আগমনটা খুবই তাৎপর্যপূর্ণ, এবং আমার মনে হয় এই যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্মড হয়েছে, তাদের যে আন্তর্জাতিক আদান প্রদানের মধ্যে এটাই সবচেয়ে সিগনিফিক্যান্ট গেইন। কারণ এই দলটা এটা প্রিলিউড, মানে একটা প্রাথমিক পর্যায়ে, যেটা মান্না ভাই বলছে, এবং তারপরে যে মেইন ইয়েটা আসবে, থ্রাস্ট আসবে, সেখানে অনেক কিছু ঘটে যাবে। প্রথমত আমি মনে করি যে আমি কিছুতেই সাপোর্ট করি না যে এই দেশে গণতন্ত্রহীন থাকুক নেক্সট 3 ইয়ার্স বা 2 ইয়ার্স। আমি মনে করি যে ম্যাক্সিমাম 1 ইয়ার বা 7-8 মাসের ভিতর যতটুকু হয় একটা গণতান্ত্রিক সরকার আসা উচিত, ইলেকশন হওয়া উচিত এবং পার্লামেন্ট থাকা উচিত। কারণ আমাদের এমন বড় বড় সিদ্ধান্ত নিতে হবে, ভারতেরকে নিয়ে ডিল করা, যে এই যে ইউএন টিমটা যে আসছে, এর একটা মেইন আই থিঙ্ক ব্রেক থ্রু যেটা হবে, যে এই যে আমরা যে গত 2 সপ্তাহ থেকে ভারতের প্রচণ্ড প্রোপাগ্যান্ডা অ্যাট্যাক, মানে আমি তো এটাকে বলবো প্রোপাগ্যান্ডা টেরোরিজম, সন্ত্রাস,
বুঝছেন? যেইভাবে আপনি যদি দেখেন ইন্ডিয়ান রিটায়ার্ড জেনারেলস থেকে শুরু করে তাদের স্কলার্স, একটা আছে ব্রহ্মা চেল্লানি নাম, তারপর জেপি এসডি মুনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির, এবং তারপর 2টা এক্স অ্যাম্বাসেডর সো নোটোরিয়াস, বিনা সিকরি আর ওই ভদ্রলোক কি জানি নাম, চক্রবর্তী, বাঙালি, হ্যাঁ, পিনাক চক্রবর্তী। আপনি যদি তাদের টেলিভিশন ইন্টারভিউসগুলা, টকসগুলা শোনেন না গত 2 সপ্তাহে, বিশ্বাস করেন না, রক্ত গরম হয়ে যাবে। কি বলতেছে, ছাত্রদের ইয়েটাকে পুরা রাইট ডাউন করে ওভারলুক করতেছে, বলছে যে এটা একটা জামাত কনস্পিরেসি, ছাত্রদের ইয়েটা এটা শো ডাউন, এটা কিছুতেই ইয়ে করা হয় না, মেনে নিতে পারি না, আমাদের আনতে হবে, মানে ওদের হিন্দুদেরকে মেরে শেষ করে দিচ্ছে। সেখানে আমি দেখি এই যে ইউএন টিমটা এটা যদি সত্যিকার অর্থে ইম্পার্শিয়ালি কাজ করে, যদি এখানে অন্যান্য যে ধরেন এই যে আওয়ামী পেনিট্রেশন হয়ে তাদের যে বিশাল একটা সাংগঠনিক কাঠামো লুকিয়ে আছে, তারা যদি এই ইউএন টিমকে বিষাক্ত না করতে যায়, যদি সত্যি বের হয়ে আসে, তাহলে আমার মনে হয় ইন্ডিয়া উইল বি টোটালি এক্সপোজড অ্যাজ এ মিথ্যা ডিপ্লোমেসি, যেটা আমরা এখনই দেখতে পাচ্ছি। ইন্ডিয়া যতই প্রোপাগান্ডা করুক, লক্ষ্য করে দেখবেন ওয়েস্টার্ন কান্ট্রিজ একটা দেশও কিন্তু ইন্ডিয়ার দ্বারা এফেক্টেড হয়নি, একসেপ্ট করেনি, বুঝছেন? আমেরিকা বলেন, ইউরোপিয়ান দেশগুলো বলেন, এমনকি জাপান, তারপরে যে আমাদের যে বন্ধু দেশগুলো মধ্যপ্রাচ্যে, একটা দেশও কিন্তু ইন্ডিয়ান প্রোপাগান্ডায় রেসপন্ড করেনি। এটা একটা পজিটিভ সাইন। এবং আগামীতে যে কয়টা জিনিস ঘটতে পারে আমি অবাক হব না, হয়তো আমার কথাটা একটু শক্ত মনে হবে, আমার ধারণা যে আওয়ামী লীগ উইল বি ব্যান্ড অ্যাজ এ টেররিস্ট অর্গানাইজেশন। আজকে একটা হিয়ারিং এর ডেট ছিল থার্সডে, রোববার হবে, এটা রোববারে হবে, যে অ্যাকসেপ্ট করবে কিনা। আমি নিশ্চিত অ্যাকসেপ্ট করবে। আমার এই বিশ্বাসের মূল একটা ভিত্তি হচ্ছে জাস্টিস রিফায়েত আহমেদ, দ্য চিফ জাস্টিস অফ বাংলাদেশ, অসাধারণ মেধাবী, এবং তার আমি লেখা দেখেছি। সে শুধু যে অক্সফোর্ডে গ্র্যাজুয়েশন এবং আমেরিকার ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে পিএইচডি করা, এটাই যথেষ্ট না। তার যে গবেষণা কাজগুলা এবং এগুলো, এখানে সে ট্রাম্পের যে ইমপিচমেন্ট প্রসিডিংস সেগুলো সে ফলো করেছে, এবং এগুলো হলুদ দাগ দিয়ে ইমপিচমেন্ট প্রসিডিংসের ইয়েগুলো বাই এনি চান্স আমি তাকে খুব ভালো করেছি, আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি এগুলো পড়েছি পর্যন্ত, অনেক কিছু আমি বুঝিনি, অনেকগুলা লিগাল ডক্ট্রিনস আছে যেটা দিয়ে সে বোঝাতে চেয়েছে। সেই 2 বছর আগে হি হ্যাড দ্য লিটারেচার ফ্রম ট্রাম্প, মানে হার্ভার্ড ল স্কুলের এই ভদ্রলোকের নাম হচ্ছে লরেন্স ট্রাইব, প্রফেসর লরেন্স ট্রাইব, এমারিটাস প্রফেসর, লয়ার। সে একা এই ট্রাম্পের ইমপিচমেন্টের সমস্ত লিগাল ইয়েগুলো তৈরি করছে। এর আগে ছিল প্রফেসর ডারশোভিচ একজন জিউইশ, তাকে ট্রাম্প কিনে নিয়েছে। ডারশোভিচ ট্রাম্পকে ডিফেন্ড করছিল, আর লরেন্স ট্রাইব সেও জিউইশ কিন্তু চেক অরিজিন, হ্যাঁ, হি ওয়াজ ডিফেন্ডিং দ্য কনস্টিটিউশন অফ দ্য ইউনাইটেড স্টেটস, এবং এটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে। এবং আমাদের জাস্টিস আহমেদ, হি ফলোড ইট সো থরলি। এবং আমি যতদূর বুঝতে পারি যে এই যে আওয়ামী লীগের যে এখন যাবে, এবং যেসব টেররিস্ট কাজ করেছে, যেগুলো এক্সপোজড হয়েছে, এবং আগামী দিনগুলোতে যেগুলো এক্সপোজড হবে, সেগুলো আরও বেশি সার্টিফাইড হবে বাই দ্য ইউনাইটেড নেশনস। এবং ইউনাইটেড নেশনসের ইয়ে কিন্তু এমনিতে রাজি হয় নাই, আমেরিকান রোল ছিল সেখানে, ইউরোপিয়ান রোল ছিল। এত শীঘ্র, এত কম সময় নিয়ে একটা ইউএন টিম এখানে এসে ইয়ে করছে, দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, এবং প্রচুর এভিডেন্স গ্যাদার করেছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়া হাসিনা ইজ অ্যাবসলিউটলি, আমার মনে হয় 95% চান্স শি উইল হ্যাভ টু ফেস। এবং ওই যে ইউগোস্লেভিয়ার যে ইয়ে ছিল না, রিমেম্বার, যে বুচার, তার মতো প্যারালেল চার্জেস ড্রন হবে আমার ধারণা। সুতরাং আমি মনে করি, কিন্তু আমাদের সব কিছুর পেছনে থাকতে হবে যে এই কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা যতই অ্যাপ্রিসিয়েট করি না, কিন্তু আই অনেস্টলি ফিল যে আমাদেরকে 1 বছরের ভিতরে উই মাস্ট হ্যাভ এ ইলেক্টেড গভর্নমেন্ট। জি, আবুল শহীদ খান, সময়সীমা নিয়ে কথা হচ্ছিল, এবং যেই রিটের কথা বলা হচ্ছে সেই রিটেও কিন্তু বলা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে 3 বছর থাকে, সেটিও কিন্তু এই রিটে বলা হয়েছে, যেটি রোববার দিনের
শুনানির কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, কোন কোন ক্ষেত্রে সংস্কার জরুরি যেটি বর্তমান সরকারের আওতার মধ্যে রয়েছে? সংস্কার তো সর্বব্যাপী জরুরি, মানে সর্বাঙ্গে ঘা। এর মধ্যে আপনি জিজ্ঞেস করছেন যে কোনটা জরুরি, তো ধরেন প্রায়োরিটি জানতে চাচ্ছি। তাহলে প্রশাসন, পুলিশ আর জুডিশিয়ারি, একদম এক কথা যদি উত্তর দেই, প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারি, এখানে সংস্কার জরুরি। এবং আমাদের যে এজেন্সিসগুলো আছে, আমাদের যে বিভিন্ন সাংবিধানিক বডিগুলো আছে, সেখানে একটা বড় ধরনের শেক আপ করতে হবে এবং সংস্কার করতে হবে। তো এইখানে আপনি সংস্কার করতে পারেন, সংস্কার। এবং যেখানে এই যে রাজনীতিবিদ দুজন আমাদের সাথে আছেন, তাদের কাছে তাদের দলের সংস্কার দরকার। জি, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, প্রথম ধরেন বিএনপি এবং জাতীয় পার্টির যে গঠনতন্ত্র আছে, ওটা তো সংস্কার না করলে তো ওইটা তো ফ্যাসিবাদকে জন্ম দেয়। কারণ ওই পার্টির গঠনতন্ত্রে আছে যে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট যেটা করবে সেটাই ফাইনাল। সেই জন্য দেখেন না কত ধরনের ঘটনা ঘটে। আজকে উনি মেম্বার, উনি প্রেসিডিয়ামে আছেন, কালকে উনি নাই, আরেকজন ঢুকে পড়ে। আর আওয়ামী লীগের গঠনতন্ত্রে এরকম লিখিত ছিল না, বাট দিন শেষে ওই যে 5,000 কাউন্সিলর আসছে, সব কিছু হওয়ার পরে আপনি জিজ্ঞেস করেন ভাই কী হলো, আপনাদের কমিটি কী করলো, ওইটা নেত্রী ঠিক করবে, সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি ঠিক করবে। তো এই যে গঠনতন্ত্র এবং তাদের যে কাজকর্ম, যে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব নির্বাচন, তাদের যে আপনার নমিনেশন দেওয়া, যে বিক্রি বাণিজ্য, এগুলো অনেক আলোচনা হয়েছে না, মানে এগুলো তো সত্যি, এতদিন আমরা মিথ্যা আলোচনা করি নাই, এটা আছে বিভিন্ন পার্টিতে। তো এইভাবে যদি একটা দল চলে, তো ওই দলের কাছে আমরা বাংলাদেশের মানুষ হতে আমরা একটু বোকা। মানে যখন এরশাদের পতন হয় তখন একটা 3 জোটের রূপরেখা করা হয়েছিল, এবং যে দুইটা পার্টির ক্ষমতা যাওয়ার চান্স ছিল তারা খুব তাড়াতাড়ি অ্যাগ্রি করছে যে আমরা এটাই করব, যে দুইটা পার্টি আওয়ামী লীগ এবং বিএনপি। পরে বিএনপি ক্ষমতা আসছিল, বাট 3 জোটের রূপরেখা তো ফলো করেনি। সো জনগণ কিন্তু এই দলগুলোর উপর বিশ্বাস করেছে। এখন 34 বছর পরে এই কনক্লুশন যদি আসে জনগণ, যে এই দলগুলোকে আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু এই দলগুলোর কাছ থেকে আমরা গণতন্ত্র পাইনি, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ পাইনি, প্রতিদিন গণতন্ত্র অল্প অল্প করে চুরমার করা হয়েছে, এবং চুরমার করতে করতে লাস্ট কী হলো সেটা আমরা দেখলাম কী ধরনের গণতন্ত্র ছিল দেশে। তো সেই কারণে এই দলগুলোর পুনর্গঠন এবং এই দলগুলোর সংস্কারটাও খুব জরুরি। সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার করে দিবে না, তাদেরকে করতে হবে। তো তারা এটা করবেন কি না, না করলে বিশ্বাস করবো কেন আমরা? সেই জন্য ওই যে 6 মাস, 1 বছর, 90 দিন নাকি 1000 দিন, এটা একটা বিতর্ক হইতেই পারে। এই যে আলোচনা হচ্ছে এটা খুব ভালো, কিন্তু এইসব কাজ করার জন্য আমাদের সময় কতটুকু দিতে হবে এটা নির্ধারণ করার সময় এখনো আসেনি। কারণ মাত্র আজকে 17 দিনের মাথায় আমরা কথা বলছি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের, এবং আমরা চারিদিকে যেটা হচ্ছে, ছিল গণতন্ত্র, একসময় চাইছিলাম গণতন্ত্র, আসলো ভয়তন্ত্র। ভয়ের ঠেলায় বাড়িতে থাকতে পারে না, কথা বলতে পারে না, হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ মানুষের নামে মামলা, গায়েবী মামলা, কি ওই যে তারপরে মামলা দিয়ে পুলিশের যে ঘুষ খাওয়া, হ্যাঁ, বিজনেস। এখন তো দেখতেছি গত কয়েকদিন ধরে খালি চাপতন্ত্র আর দাবিতন্ত্র চলতেছে, নাথিং এলস। হোল ঢাকা শহরে আপনি যেখানে সেখানে মিছিল, যেখানে সেখানে স্কুলে ঢুকে যায়। এবং এটা খুবই দুঃখজনক যে স্কুলে ঢুকে সেই প্রধান শিক্ষিকা বা প্রিন্সিপালের অনেক দোষ থাকতে পারে, তিনি অনেক কাজ করতে পারেন যেটা অপরাধ হইতে পারে। তারপরে আপনি গাছের সাথে বেঁধে রাখবেন নাকি, জুতার মালা গলায় দিয়ে আপনি বাইর করে দেবেন, জোর করে আপনি রেজিগনেশন সাইন করাবেন? প্রত্যেকটার প্রসেস আছে। বাংলাদেশে প্রসেস ফলো করা হয় নাই, সংবিধান ফলো করা হয় নাই, আইন কানুন ফলো করা হয় নাই, বিধিবিধান ফলো করা হয় নাই, এটাই তো বাংলাদেশের সমস্যা। ওই সমস্যা থেকে উত্তরণ করার জন্য যে এত মানুষ রক্ত দিল, ছাত্র জনতা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ রক্ত দিল, সেই রক্ত কি এই কাজের জন্য দিছে? এই যে চাঁদাবাজি কি বন্ধ হয়ে গেছে? চাঁদাবাজি 2-3 দিন 4 দিন বন্ধ ছিল, দ্রব্যমূল্য একটু কমে গেছিলো, আবার চাঁদাবাজি শুরু হয়ে গেছে। কারা চাঁদাবাজি করে? লোকজনকে জিজ্ঞেস করে বলে আগে আওয়ামী লীগ করতো, যুবলীগ করতো, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মানে লীগের তো শেষ ছিল না, নানান লীগ, মানে এত লীগের নামও মুখস্থ করে রাখা সম্ভব না। এখন চাঁদাবাজি কারা করে? বাস টার্মিনালগুলোর কার দখলে? কি বলবো নাকি বলা ভয়তন্ত্রে থাকবো? ভয়তন্ত্র কেন তাই না? থাকবে? এখন তাহলে চাপতন্ত্র, দাবিতন্ত্র মিলন আছে, সাহেবের বলেন। যে দল তারা করতেছে এটা, তারা কিন্তু অলরেডি 2-4 জনকে বহিষ্কার করতেছে, ওটাও প্রমাণ করে যে তারা এটার ব্যাপারে কনসার্ন। এই যে ফরিদপুরে নাগরকান্দে না কি মারামারি হলো, একজন মারা গেল, কি রে ভাই, হোয়াট ইজ দিস? আপনি কি আপনার শক্তি পেশি দেখানোর জন্য এসব করবেন নাকি, যে আপনি এখনই মারামারি করে ডিসাইড করবেন যে কে ওখানে নির্বাচন করবেন? নো। এইসব কারণে নট 6 মাস, নট
1 বছর, যতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলো নিজেরা শুদ্ধ না হবেন, যতদিন পর্যন্ত নিজেদের সংস্কার না করবেন, নিজেদের গঠনতন্ত্র ঠিক না করবেন এবং জনগণের সামনে পরিষ্কার ওয়াদা করতে হবে। 3 জোটের রূপরেখা এটা চুপচাপ মানে নিছিল, এই জন্য আমরা একটু বুঝতে পারিনি, জনগণও বুঝতে পারেনি। এখন যে মিডিয়া আছে, টেলিভিশনের সামনে এসে সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে জনগণের সামনে ওয়াদা করতে হবে যে আমরা এই সংস্কার মানি এবং এই সংস্কারগুলো সংস্কার একটা বড় প্রক্রিয়া, এটা 100 বছর ধরেও চলতে পারে এবং প্রতিদিন চলবে, এটা চলমান প্রক্রিয়া। যে আপনি তো প্রতিদিন উন্নয়ন করবেন আপনার পরিবেশের, আপনার গণতন্ত্রের, আপনার যে কার্যক্রমের, সো এটা অনেক দিন ধরে চলবে। কিন্তু একটা মূল সংস্কার, সেটাকে সকলে এগ্রি করতে হবে এবং বলতে হবে যে আমরা এটা করব। এই 111 গভর্নমেন্ট নিয়ে অনেক সমালোচনা আছে, তারা কিন্তু অনেকগুলো ভালো ভালো আইনও করে গেছিলো। পরবর্তী গভর্নমেন্ট কিন্তু সেগুলোর 90% নেয়নি, ওই কয়েকটা রেখেছিল। তার মানে আমি ওই সংস্কার চাই না, সংস্কার করি না। আমি এটা লাস্ট কথাটা বলতে চাচ্ছি, এটা ইম্পর্টেন্ট কথা। আমি সবসময় এটা বলেছি, এখনো বলবো এবং ভবিষ্যতেও বলবো, আপনি ওদের নির্মূল আর নিষিদ্ধের রাজনীতি আমাদেরকে কিন্তু পজিটিভ কোনো ফল দেবে না। আপনি ইচ্ছা করলে একজনকে নির্মূল করে দেবেন, ব্যান করবেন, এটা কিন্তু সহজ না। আমরা জামাতের সাথে সেই খেলাটা খেলছিলাম এবং খেলাটা বুমেরাং হয়ে গেছে। তো সে জামাতের কিন্তু ওই স্ট্রেংথ নাই। বিএনপির সাথে খেললে 35%, মেবি তারা 40%, 30 থেকে 40%। আওয়ামী লীগের সাথে খেলতে গেলে তারাও 30%, 40% মানুষের সাথে তাদের কানেকশন ছিল। আপনি ওই খেলায় জিতবেন না। আপনার যে খেলাটা করবেন, যে খেলা হবে বলছিলাম না, যে খেলাটা করবেন সেটা হলো রাজনীতি দিয়ে, গণতন্ত্র দিয়ে, আপনার পার্টির এই অঙ্গীকারগুলো দিয়ে জনগণকে পরিষ্কার করে, তখন আপনি জিততে পারবেন। জি, ঠিক আছে। মুসলিম লীগকে কিন্তু ব্যান করতে হয়নি, করছে মুসলিম লীগ ব্যান, কারণ মুসলিম লীগের কোনো খবর নাই, ওটা মাইক্রোবাস দলও নাই, বক্স ওয়াগন পার্টি হয়ে গেছে। তো সুতরাং আমাদের কাছে উদাহরণ আছে। ডোন্ট গো ফর এনিথিং যেটা চাপিয়ে দেওয়া, কিছু চাপিয়ে দিলে ওটার ফলাফল ভালো হয়। আর আমরা গণতন্ত্রের চাপিয়ে দিব কেন? ওয়াই চাপিয়ে দিব না? ইয়েস, যদি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বা ক্রাইম কোর্টে হেগে ওখানে যদি বিচার হয়, মিলসোভিচের বিচার হয়েছিল, আরও অনেকের বিচার হয়েছে, নাজিদের বিচার হয়েছিল, ওখানে যদি একটা বিচারিক প্রক্রিয়া আমরা কাউকে নিয়ে যেতে পারি, হি সি অর দি গ্রুপ গোষ্ঠী তারা রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে যাবে। বাট ওই রাজনীতি করার জন্য লোক থাকতে পারে বাংলাদেশে, তাদেরকে সুযোগ দেন, ক্লিন লোকও থাকতে পারে। আওয়ামী লীগের যদি মনে করেন যে সাপোর্ট 35% বা 40%, সকলেই কি চোর ছিল, সকলেই দুর্নীতিবাদ, সকলেই দখল করছে, সকলেই চাঁদাবাজি করছে, নেতৃত্ব পর্যায়ে করছে, দোজ হ্যাভ টু গো। সেটা হলো কথা। আনম এহসান লোক মিলন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সামনে আনেন আবুল শহীদ খান, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে সংস্কার এবং এটা কতটা জরুরি এবং সেই সঙ্গে শুদ্ধ হতে আসলে কতদিন লাগবে। না, এখন মনোযোগ দিয়ে শুনছিলাম ওনার কথাগুলো, আমার চেয়ে বেশি সে উত্তর দিতে পারবেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের বড় নেতা, আমাদের নেতা মান্না ভাই। আমরা যেই প্রেরণা নিয়ে, যে আশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধ হয়েছিল, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম, কিন্তু দেখতে পেলাম 53 বছর পরে যাদের কাছে মুক্তি পেয়েছিলাম তাদের চেয়ে ওয়ার্স গভর্নমেন্ট আমাদের হয়েছে। কারা করেছে? আমরাই করেছি। কারা করলো? রাজনীতিবিদরাই করলো। সরকার কারা ছিল? আমরাই ছিলাম। তাহলে এই প্রেক্ষাপটে উনার এই কথাগুলো বলা অত্যন্ত স্বাভাবিক। উনি এই কথাগুলো বললেন যে ইনস্টিটিউশনগুলো ডেভেলপমেন্ট করতে হবে। আসলে কি জানেন, গাড়িতে ঘোড়া টানে না ঘোড়ায় গাড়ি টানে, সেটা আমাদের আগে বের করতে হবে। উনি বললেন লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়াল, এই 3টে ইনস্টিটিউশনকে আমাদের একদম ক্লিনলি এমনভাবে তৈরি করতে হবে যে কেউ চেষ্টা করলেও তার বাইরে যেতে পারবে না। তারপরে এর সাথে রিলেটেড কনস্টিটিউশন ইনস্টিটিউশন রয়েছে, সেগুলোকে আরও প্রাধান্য দিতে হবে। যেমন দলের ভিতরে গণতন্ত্র নেই, এই দলগুলো যদি গণতন্ত্রহীনতায় আসে তাহলে দল কিভাবে রাষ্ট্রকে গণতন্ত্র দেবে, এটা একটা ভ্যালিড কোশ্চেন। এই কোশ্চেনের জন্য আমি যদি বলি যে নির্বাচন কমিশন যেটা রয়েছে, তারা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, তারা শুধু বলবে যে আমরা সেটা নির্বাচন করে দিব, কে জিতলো হারলো এটা কোনো বিষয় নাই। তারাই তো হবে এই রাজনৈতিক দলগুলির রেগুলেটরি বোর্ড। এই রেগুলেটরি বোর্ডগুলি যদি রাজনৈতিক দলকে সঠিকভাবে চালানোর জন্য প্রক্রিয়াগতভাবে ডিরেকশন দেয় তাহলে হবে। কিন্তু আবার এটাও আমরা দেখতে পাচ্ছি যে এটা অধ্যাপক সাহেব বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার কথাটা বললেন।
আমি যদি এইটার সাথে একমত না হই, কিন্তু আমাদের চরিত্রে যেগুলি রয়েছে, যে আমরা সন্ত্রাসী দল হয়েছি, যেইভাবে আমরা কার্যকলাপ করেছি, অতীতে যে ইতিহাস রয়েছে, এগুলিকেও আমাদের ইভ্যালুয়েট করতে হবে। এখন করবে কারা? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কারা? এই কেয়ারটেকার গভর্নমেন্ট। এই যে কেয়ারটেকার তো না, অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সময়সীমা কেউ বেঁধে দেয়নি। এই সময়সীমা বেঁধে না দেওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার কতদিনে কোন প্রজেক্ট, কোন মিশন, কোন ভিশন তারা বাস্তবায়ন করবেন, তারও একটা অস্থিরতার মধ্যে রয়েছে। জনমত এখনো গড়ে ওঠেনি যে তাদেরকে কতদিন দিতে হবে। আমরা অনেক মন্তব্য শুনেছি, বাট দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকার আমরা দেখেছি তিনটে ভাবে বিভক্ত। একটি হলো শর্ট টার্ম, একটি হলো মিড টার্ম, আরটি হলো লং টার্ম। তো এই সরকারকে কিন্তু আপনারা ডিফাইন করতে পারেননি এটা কি শর্ট টার্ম না মিড টার্ম না লং টার্ম, এটাও ডিফাইন করতে পারেনি। লং টার্ম বলতে আমরা মনে করি 5 বছরের সরকারকে আমরা লং টার্ম মনে করি, যেটা ভ্যালিড কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক ওয়েতে নির্বাচিত সরকার। এখন যখন একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার হলো, সেই সরকারের মধ্যে যখন আপনারা যে সমস্ত নেতৃত্ব বেছে নিয়েছেন মন্ত্রণালয়গুলির জন্য এক্সিলেন্ট, এটা নিয়ে কেউ মন্তব্য করবে এটা আমি চিন্তাও করতে পারি না। দে আর অল কোয়ালিফাইড ইন অল রেসপেক্ট ইন দেয়ার পজিশন। কিন্তু যখনই আপনি লং টার্ম গভর্নমেন্ট তাদেরকে দিবেন, তখনই কিন্তু ইট নিডস এ কম্বিনেশন অফ NGOs, non-political means সুশীল সমাজ, and you need also political people to be involved there. আমরা কিন্তু সংক্ষিপ্ত সময়ে দেখতে পেয়েছি যে হঠাৎ করে রাজপথে দাবিদার আন্দোলনকারী এত বেশি বেড়ে গিয়েছে এবং বোর্ড অফিসে হামলা দিচ্ছে, সেক্রেটারিয়েটে ঢুকে পড়ছে, টেবিলে গিয়ে বলছে আমার প্রমোশন দিতে হবে, কেউ বলছে পরীক্ষা বন্ধ করতে হবে, এবং এমন কোনো ফোর্স নেই যে এগুলি, আর ফোর্স নিয়ে তো ওনারা কাজ করবেন না, ওনার ফোর্স নিয়ে কাজ করার জন্য আসেন নাই। তাহলে এই জায়গায় সংযত হতে হবে রাজনৈতিক দলগুলোকে। এখন রাজনৈতিক দল বলতে একটি মাত্র দল, বৃহত্তর দল, যেটা উনি বললেন 35% অফ দ্য মার্কেট শেয়ার, মানে পলিটিক্যাল মার্কেটের শেয়ার নিয়ে আমরা আছি। 40% যদি আমরা বলতাম যে আওয়ামী লীগ ছিল, দে আর অ্যাবসেন্ট ফ্রম দ্য মার্কেট, কিন্তু ফিজিক্যালি তারা অ্যাবসেন্ট না। এই যে ইন্ট্রুডার, এই যে অনেক কাজ হচ্ছে, যে চাঁদাবাজির কথা বললেন, এগুলি হচ্ছে জাস্ট এটাকে বলে পুরাতন মদ নতুন বোতলে ঢালা, অর্থাৎ লেভেল চেঞ্জ করা। আমরা তো প্রথম দিনই দেখেছি সবজির কেজি 20 টাকা থেকে 40 টাকা কমে গিয়েছে। আমরা তো শুনেছি যে ট্রাক প্রতি 28,000 টাকা ভাড়া থাকলে সেটা 14,000 টাকা অর্ধেকে নেমে এসছে। পথে পুলিশ টোল নিচ্ছে না, ওই পথে আওয়ামী সন্ত্রাস টোল নিচ্ছে না, তাহলে 1 টাকাও তো চালের দাম কমছে না। আবার সেই জায়গায় তাহলে এটাকে আমরা বাংলা ভাষায় বলি যেই লাউ সেই কথুতেই আমরা আছি। তো সেই জায়গাটি যদি অ্যাড্রেস করতে, তাহলে জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্ত পর্যন্ত তারা যতটা সহযোগিতা করছে, কারণ উই আর অনলি ইন দ্য ফিল্ড, আমরা সহযোগিতা করছি। আমি যদি আমার কোচের উদাহরণ দিই, তাহলে দেখা যাবে সেখানে অগ্নিসংযোগ হচ্ছে না, মারামারি হচ্ছে না, আমরা করছি। তাহলে রাজনীতি দল হিসাবে বিএনপি তার যে চ্যাপ্টার যতটুকু সাহায্য সহযোগিতা করেছে, এবং আমরা দেখেছি আমাদের দল থেকে যারা বেরিয়ে এসে কোথাও যদি কোনো জায়গায় ইনভলভ হয়েছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আবার আপনি শর্ট করতে বলছেন, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি মনে করি এটা জনগণ এবং রাজনৈতিক দল সকলের সদিচ্ছার প্রয়োজন রয়েছে, এবং এই সরকারকে অবশ্যই সকলে সাহায্য করতে হবে এবং ইনস্টিটিউশনগুলো রিফর্ম করতে হবে। মাহমুদুর রহমান, আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনি শুনছিলেন একটি শেষ কথা, যেটি বলছিলেন আনমের লোকমিলন, যেই লাউ সেই কদু কিনা। আসলে চাপতন্ত্র, দাবিতন্ত্র, চাঁদাবাজি, মারামারি, বহিষ্কার, অল্প কদিনের মধ্যে বেশ কিছু সমালোচনা সামনে আসছে। উনি যেরকম করে বলেছেন সেটা হয়তো ক্ল্যারিফাই করতে পারেনি বলে বোঝায় একটা অসুবিধা হতে পারে। ধরেন এখন দখলদারিত্ব কে করছে? সরকার তো করছে না, করছে হয়তো কোনো রাজনৈতিক দল, যেটা আমাদের অভিপ্রেত নয়। ধরেন চাঁদাবাজি কারা করছে? ওই যে আজকে প্রথম আলো লেখার কথা বললাম না, আগে আওয়ামী লীগ ছিল, এখন আবার নামও দিয়েছে কোন কোন দল আছে, তারা শুরু করেছে এটা। তো এইগুলো আমরা যারা আন্দোলনের মধ্যে ছিলাম তারা করছি। খেয়াল করে পুরো আন্দোলনে 650 গেছে, জাতিসংঘের মধ্যে 1000-এর উপরে গেছে। এত রক্তদানের পরে মূল স্লোগানটা কি? নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশ মানে পুরনোটা বদলাতে হবে, সংস্কার করতে হবে। আমি বলছি ধরেন একটা ভালো ইলেকশন করবার জন্য যদি এটাই একটা বড় টার্গেট হয়, তাহলে আপনাকে অন্তত এই যে পুলিশ প্রশাসন সহ আপনার মিলিটারি বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ব্যুরোক্রেসি, ইলেকশন কমিশন, এই পুরো জিনিসগুলো একদম ভালো করে সাজাতে হবে। তারপরেও কিন্তু ঠিক হলো না। কেন? আমি আর রাজনীতি করছি
বছর পর বছর ধরে কোনোদিন ক্ষমতায় জানি লুটপাট করবার সুযোগ পাইনি। আমি ইলেকশনে আপনি 25 লক্ষ টাকা বেঁধে দেবেন, আমি তার মধ্যেই থাকবার চেষ্টা করব, কিন্তু আরেকজন 25 কোটি টাকা নিয়ে আসবেন, ওটা কোনো আনসারেবিলিটি নেই। এটাও যদি আপনি রাখেন তাহলে কি ভোট হবে নাকি? ওইটাও অ্যাড্রেস করতে হবে। আপনি যদি বলেন তার সংস্কার মানে এত কথা বললে কেমনি, অত সময় লাগবে, কিন্তু এটা আপনাকে করতে হবে। তার সাথে সাথে একটা বিষয় আমি বলবো, যেটা এখানে আলোচনা করবার সুযোগ হয়তো কেউই পাননি সেরকম করে, গ্যারান্টিটা কি বলেন তো? এত বড় রক্তদানের পরে আবার যে ফ্যাসিবাদ ফিরবে না, সেটা কীরকম করে? আপনি সেই জায়গাগুলো বন্ধ করতে হবে আইনগতভাবে, কনস্টিটিউশনালি, যেটা ফ্যাসিজমকে কাম ব্যাক করতে সহায়তা করে। আমাদের দেশের কনস্টিটিউশন মানে কি? প্রাইম মিনিস্টার টেক্স অল পাওয়ারফুল, যা ইচ্ছা তাই করতে পারে, আপনার ওখানে হাত দিতে হবে। আপনি যদি বলেন তাহলে তার কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে, এই গভর্নমেন্টের কনস্টিটিউশনে হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই, দেন তখন ওই যে লাউ সে কদু বললে পরে ঠিক হবে, ভোট যাই করে না কেন আগের জিনিসটাই ফিরবে। আপনার ওটা ঠিক করতে হবে। সেকেন্ড কথা হচ্ছে ওই যে কথা বলেন উইনার টেক্স অল, কী অর্থে বলে? আপনি 51% ভোট পেয়েছেন, আমি 49% পেয়েছি, তারপর হোল গভর্নমেন্ট এন্ড এভরিথিং ইজ ইয়োর্স, আমার কিছু নেই। সেই জন্য এখন দাবি উঠেছে সংখ্যানুপাতিক একটা ভোট করতে হবে। আপনি যত পার্সেন্ট ভোট পাবেন তত পার্সেন্ট আপনার রেপ্রেজেন্টেশন থাকবে। কেউ কেউ দ্বিকক্ষের কথা বলছেন। মেইন বিষয় হলো পাওয়ার মাস্ট বি ডিসেন্ট্রালাইজড, যাতে চেক অ্যান্ড ব্যালেন্স হয়। একটা জায়গায় শুধুমাত্র ইচ্ছা করলেই তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন, রাষ্ট্রের মধ্যে যাতে সেরকম করে ক্ষমতাই না থাকে। এই যে ডিভিশন অফ পাওয়ার বলি যেভাবে বলেন, ব্যালেন্স অফ পাওয়ার বলেন, এইটা করবার জন্যে আমার যে সংস্কার করতে হবে সেটাতে বিরাট একটা ম্যান্ডেট লাগবে। এই গভর্নমেন্ট এগুলো যাই করবে তারপরে শেষ পর্যন্ত তো এইটা হতে হবে, ভেটেড বা রেটিফাইড হইতে হবে পার্লামেন্টের মধ্যে। এইটা একটা বড় পলিটিক্যাল গেম। এই ব্যাপারে যদি না হয়, রায় না হয়, ধরেন আমি যদি ডক্টর ইউনূসের জায়গায় থাকতাম, তা আমি 3 বছর পর বা তার মাঝে তো সব পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকে বলতাম এই যে কাজ করছি বলেন, এগুলো কোনটাতে আপনাদের আপত্তি আছে, সব অ্যাগ্রি করেন, আমি কোনো পার্টি করবো না, কিচ্ছু করবো না, কিন্তু আমি যা যা করেছি এটাই যদি নতুন বাংলাদেশ গড়বার জন্য আমার একটা পদক্ষেপ হিসেবে জাস্টিফাই করেন, তাহলে আপনি পার্লামেন্টে আমাকে এটা জাস্টিফাই করবেন। এত দূর পর্যন্ত আপনাকে যেতে হবে। তার মানে ওই কাজ করবার জন্য আপনি যখনই টাইম ফ্রেম করে দেবেন, এটা হবে বলে আমি মনে করি না। ওই জন্যে আমরা বলতে চাইছি যে এটাকে আপনি এক্সপ্যান্ড করেন। নিশ্চয়ই যদি এফিশিয়েন্টলি করতে পারি 1.5 বছর হতে পারে, 2 বছর হতে পারে, হোক। আমরা ওই পাওয়ার বিট করবার এখানে চিন্তা করছি না। এখনকার এই ফেজটা অ্যাবসলিউটলি ট্রানজিশনালি, সেই জন্যেই ট্রানজিশনের সময় বলে এটাকে ইন্টারিম বলা হচ্ছে। কিন্তু সেই ইন্টারিম গভর্নমেন্টও ওই কেয়ারটেকার গভর্নমেন্টের 3 মাসের একটা ডেফিনেশনের মধ্যে, একটা সার্কেলের মধ্যে আটকে দেয়। তা যদি থাকে তাহলে সে কাজই করতে পারবে না। কেন পারবে না আমি বলছি, মানে এ পর্যন্ত কিন্তু যে চেঞ্জ হয়েছে এই কয়েকদিনের মধ্যে, অনেকগুলো বিষয়ে প্রশ্ন করা যেতে পারে, এটা কি কনস্টিটিউশন ফলো করে হয়েছে, কোনো জায়গায় কোনো প্রভিশন আছে, এরকম মেলা কিছুই হতে পারতো। এখনও ওই রকম বিষয় হয়তো কোনো কোনো জায়গাতে আছে। সব জিনিসগুলো অ্যাড্রেস করে ঠান্ডা মাথায় আপনাকে এইটা চিন্তা করা চলবে না যে আমি তো ক্লেমেন্ট, আমি পাওয়ার পেতে পারি, আমি বড়, আমার এত আন্দোলন করেছি। যদি ধরেন ছাত্রদের এই অভ্যুত্থানটা না হতো তো 4 বছরের মধ্যে যদি ভোট হতে সম্ভাবনা ছিল, আপনি তো 4 বছর ওয়েট করতেন ঠিকই, তখন আন্ডার কম্পালশন করতেন। আর এখন উইলফুলি করতে পারছেন, যেহেতু আপনি পার্টিসিপেট করতে পারছেন। এবং সেই জন্য বলছি এইরকম না, যেহেতু ক্ষমতা বদলে গেছে, আমাদের হাটটা আমার হতে হবে, বাজারটা আমার হতে হবে, ইউনিভার্সিটি আমার হতে হবে, ব্যুরোক্রেসি থাকতে হবে, আইন বিভাগে থাকতে হবে, এইসব যদি করেন তাহলে এটা হবে। সেইখানে আমি বরং আবু আলম যে কথা বলেছেন সেই জায়গায় বলছি যে পলিটিক্যাল পার্টির ধরেন তার ইন্টারনাল ডেমোক্রেটাইজেশন কী হবে সেটা তার ব্যাপার, আপনি ইম্পোজ করতে পারবেন না। কিন্তু পলিটিক্যাল পার্টির কাছে এই বিহেভিয়ারটা আপনাকে চাইতে হবে, তাদের দিতে হবে, না হলে দেশ হবে না। অসংখ্য ধন্যবাদ মাহমুদুর রহমান, আবু আলম শহীদ খান, আনম এহসানুল হক মিলন এবং অধ্যাপক এম শাহিদুজ্জামান, আপনার 4 জনকেই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।